নিউমোলজিটা কি? নিউমোলজি বেসিক্যালি অ্যাস্ট্রোলজি একটা পার্ট। এই নিউমোলজিটা কি কোনো সার্টিফিকেট বা কোনো পড়াশোনার মাধ্যমে পেতে হয়? সার্টিফিকেট তো দূর, তারা পড়াশোনাই করেনি, সার্টিফিকেটটা শুধু পয়সা দিয়ে কিনে নিয়েছে। মিঠুন চক্রবর্তী, তার আসল নাম কি ছিল? কিশোর কুমার। তার অ্যাকচুয়াল নাম কি ছিল? নামের পিছনে সংখ্যার মাহাত্ম্য লুকিয়ে আছে। মুকেশ আম্বানি, ব্যক্তিটা ধনু রাশি এবং ওনার চার্টে রবি তুঙ্গস্থ, এপ্রিল মাসে জন্মেছিলেন। তুমি যে আইও নিউমোলজি করে দেখো, সংখ্যাটা 7। ধরো কারোর 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম। এই ব্যক্তিরা সবসময় উচ্চাকাঙ্ক্ষা থাকে এদের মধ্যে, এরা কোনোদিন চট করে ভেঙে পড়বে না। আমার জন্য যে সংখ্যাটা লাকি, সেটা আমার জন্য লাকি নয়। নামকরণ ফ্যাক্টর, ফোন নাম্বার ফ্যাক্টর, গাড়ির নাম্বার ফ্যাক্টর, গাড়ির কালার ফ্যাক্টর। যিনি বুঝবেন তিনি খুঁজবেন, যিনি খুঁজবেন তিনি পাবেন। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা যেই বিষয়টার উপর হতে চলেছে সেটা হলো নিউমোলজি। কিছু কিছু জ্ঞান থাকলেও আমরা পুরো জিনিসটা ভালো মতন জানি না। আমাদের ডেট অফ বার্থ, আমাদের জন্মের সময়, আমাদের গাড়ির নাম্বার, এই সবগুলোর মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ। আমরা কি করব, কি পড়বো আর কি করতে চলেছি, এই সব জিনিস। আর এই সব বিষয়গুলো জানার জন্য আজকে আমাদের এই পডকাস্টের গেস্ট হিসেবে ডেকে নিয়েছি অভিমন্যু সুরিয়াকে, যে নিউমোলজি বিশেষজ্ঞ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। সো ওয়েলকাম অভিমন্যু সুরিয়াদা অন পডকাস্ট ওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো দাদা? খুব ভালো আছি এবং তোমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং খুব ভালো লাগলো তোমার এখানে এসে। ওকে, থ্যাংক ইউ দাদা। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউমোলজি। আমার খুব একটা ওই বিষয়ে জ্ঞান নেই, কিন্তু অনেকের মুখে শুনেছি অনেক কিছু। আর এই জিনিসগুলো নাকি হয় বাস্তবে। আমাদের নাম, আমাদের ডেট অফ বার্থ, আমাদের জন্মের সময়, আমাদের গাড়ির নাম্বার, ফোন নাম্বার, অনেক কিছুই ম্যাটার করে। তো ওই বিষয়গুলো আজকে তোমার কাছ থেকে অনেক জানার আছে আমাদের সবার। ফার্স্টে আমার যেটা জানার আছে সেটা হলো যে নিউমোলজিটা কি? এটা হচ্ছে সংখ্যা। ওকে, সংখ্যার একটা ভীষণ গুরুত্ব আছে আমাদের জীবনে। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। ওকে, নিউমোলজি বেসিক্যালি অ্যাস্ট্রোলজি একটা পার্ট। তো দেখবে নিউমোলজিতে বেসিক্যালি 1 থেকে 9 এই 9টা সংখ্যার ব্যবহার করা হয়। 9 সংখ্যাটার ভীষণ ইম্পর্টেন্ট। এই 9টার উপরে কিন্তু সব দাঁড়িয়ে, যত সংখ্যা আমরা দেখছি সব কিন্তু এই 9-এর উপরে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রহ 9টা, আবার জ্যোতিষে 27টা নক্ষত্রকে নিয়ে আমরা বিচার করি। 27 মানে 2 + 7, সেখানেও ইকুয়াল টু কিন্তু 9। তো এই 9, 27, এই 9টা সংখ্যাকে নিয়ে যে বিচার, এবং এখানে ধরো 1 মানে পাশ্চাত্য সংখ্যা তত্ত্ব মতে রবি, 2 মানে চন্দ্র। তো এইভাবে প্রত্যেকটা সংখ্যা একটা গ্রহকে ইন্ডিকেট করে। 8 হচ্ছে স্যাটার্নের সংখ্যা, 7 কেতুর সংখ্যা, 5 বুধের সংখ্যা, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা। তো এই সংখ্যা তত্ত্ব, এই সংখ্যার একটা ফল, সেটা আমাদের জীবনে কি কি প্রভাব দিতে পারে। এবার তুমি যেটা বললে নামের গুরুত্ব, নামের ভিতরেও সংখ্যা লুকিয়ে আছে। ওকে, নামের ভিতরে সংখ্যা লুকিয়ে আছে। যেরকম ধরো মিঠুন চক্রবর্তী, তার আসল নাম কি ছিল? গৌরাঙ্গ চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর এই মিঠুন, এই নামটা, মিঠুনটা শুধু যদি তুমি সংখ্যাতত্ত্ব হিসাবে দেখো তাহলে দেখবে 4 আসছে। 4 = রাহু। এবং উনি যে মানের অভিনেতা, রাহু হচ্ছে অভিনয় করা। একদম। অভিনয়টা কি? ছলনা। কে কত ভালো অভিনয় করতে পারে সেটা নির্ভর করবে রাহুর উপরে। এবং রাহু এক্সট্রিম লেভেলে পপুলারিটি দিতে পারে, এক্সট্রিম লেভেলে যা কিছু দিতে পারে সেটা রাহু দিতে পারে। তো উনি যখন গৌরাঙ্গ থেকে নামটা মিঠুন করেছেন, মৃগয়া, তারপরে যখন স্টার হলো ডিস্কো ডান্সার, সেটা মিঠুন নামে। একদম। এবং ওনার রাশি হচ্ছে মিথুন রাশি। আদ্রা নক্ষত্রে রাহুর মহাদশায় মিঠুন চক্রবর্তীর জন্ম। রবি চন্দ্র সাপেক্ষে 10ম হাউসে ওনার চার্টে রাহু বসে আছে। এটা কানেকশন মিঠুন চক্রবর্তীর, এতটা মানা যায়। এবং আর একটা কথা বলি, কিশোর কুমার, তার অ্যাকচুয়াল নাম কি ছিল? আভাস গাঙ্গুলি।
একদম। নামটা পরিবর্তন করে সে কিন্তু তার জায়গাতে কি কি পায়নি কিশোর কুমার। আজকে তো আর আজকে যারা স্টার তাদেরকে নিয়ে আলোচনা নিশ্চয়ই করি, কিন্তু সেই কিশোর কুমারের লেভেলে কি গেছে তারা? বা না। একটা মিঠুন চক্রবর্তী আর এসছে বাংলা থেকে? না। আসেনি। তো এই সংখ্যাগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, নামের পিছনে সংখ্যার মাহাত্ম্য লুকিয়ে আছে। কিন্তু অনেকে যে বলে যে রাহু বা শনি তার কুষ্টিতে থাকা মানে প্রচন্ড ক্ষতিকর ব্যাপার। দেখো, প্রথমত হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা জানি শনি, রাহু, কেতু, মঙ্গল শুনলে লোকে ভয় পায়। একদম। ভয় পায় তো। সংখ্যাতত্ত্ব মতে রাহুর গুরুত্বটা দেখো, 4 সংখ্যার মারাত্মক গুরুত্ব। আমি প্রথমে রাহুকে দিয়ে যাই। রাহু মানে তো একটা ভয় লোকের কাছে। রাহু মানে ভয় না। আজকে এই কলিযুগে রাহু হচ্ছে রাজা। এখন যার কাছে রাহুর পজিটিভিটি থাকবে, রাহুর পাওয়ার যার মধ্যে থাকবে, সে এই যুগকে ডমিনেট করবে। রাহু ছিনিয়ে নেয়, অধিকার ছিনিয়ে নেয়। ওকে। রাহু অধিকার স্থাপন করে, রাহু ডমিনেট করে, রাহু এক্সট্রিম লেভেলে পৌঁছে যেতে পারে। একদিনে রানু মণ্ডল ভাইরাল হয়ে গেল, এই ভাইরালটা রাহু করে। এই যে এত টেকনোলজি, 2011-12-তে আমরা কোথায় ছিলাম? 3G, আজকে 5G চলে গেছি। এত ফাস্ট হাই ডেফিনেশনের একটা ভিডিও আগেকার দিনে যখন 2011-12 সালে আমরা টাচ করতাম, ডেটা স্পিড এরকম ছিল, বাফারিং করতো। একদম। এখন 5G-তে আমরা চলে গেছি। আমরা কত ফাস্ট হয়ে গেছি, ট্রানজাকশন অনলাইনে। এটা রাহু। তো 4 সংখ্যার গুরুত্ব যেটা তোমাকে বলছিলাম, বেদের কিন্তু বেদ কিন্তু 4টে মূলত, ঋক, সাম, যজু, অথর্ব। আবার পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, মানে 4, সেটাও কিন্তু রাহু। রাহুর সংখ্যার ভীষণ গুরুত্ব। শনিকে তুমি অশুভ বলবে? শনি যদি ফেভার না থাকে, আমি বলি জন্ম সংখ্যা, ধরো কারোর জন্ম হয়েছে 8 সেপ্টেম্বর 1981, তাহলে দেখো তার তারিখটার মধ্যে 8 কবার পেলাম আমরা? দুবার। এই 8 সেপ্টেম্বর 1981 এই ডেটে যে জন্মেছে, তার মধ্যে একটা শনির পজিটিভিটি আছে। সে জীবনে না শিখতে 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 জীবনে নিজেকে দাঁড় করিয়ে নিয়েছে। এই শেখার জায়গাটা শনি করে। তো 8 সংখ্যাটা আমি পৃথিবীর প্রচুর সাকসেসফুল ব্যক্তিকে দেখেছি, তাদের চার্টে শনি তুঙ্গ। শনি কি করে অশুভ হয়? তোমাকে টপ লেভেলে পৌঁছে দিল, দিয়ে জায়গাটায় দিনের পর দিন ধরে রাখাটা সেটা শনি করে। শনি না থাকলে তুমি সাকসেসই পাবে না। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ওনার চার্টে শনি তুঙ্গস্থ। ওকে। এবং প্রচুর সুপারস্টার আছে, সাটার্ন ছাড়া সম্ভব নয়। মঙ্গল, রাহু কেতুর রাহু শনির পরে আমি মঙ্গলকে নিয়ে বলি। মঙ্গল ভীষণ ইন্টারেস্টিং। মঙ্গল না থাকলে আমাদের মধ্যে সাহস থাকবে না, লড়াই করার ক্ষমতা থাকবে না। লাইফটা কি লড়াই? আমরা যখন ওই ছোট ভ্রূণ ছিলাম, আমরা তো লড়াই করে একটা জায়গা তৈরি করেছি, তারপরে জন্মেছি। জন্মানোর পর থেকে লড়াই শুরু। যে পরিবেশে জন্মেছে সে সেই পরিবেশ অনুযায়ী লড়াই করে গেছে। এই লড়াইয়ের ক্ষমতা দেয় মঙ্গল। যার মঙ্গলের পাওয়ার নেই সে কিন্তু লড়াই করতে পারবে না। কত নাম্বার এটা? 9 ভেরি ইম্পর্টেন্ট। লড়াই করার ক্ষমতা যোগায়। ওকে, ঠিক আছে। 9 কিন্তু ডমিনেট করে, অ্যাটাক করে না। মঙ্গল হচ্ছে অ্যাটাকিং প্ল্যানেট। জার্সি নাম্বার 9 আমরা বলি না ফুটবলে, একদম অ্যাটাকিং প্ল্যানেট। আমি কতটা আক্রমণ করতে পারি, সেই পাওয়ারটা হচ্ছে মঙ্গল। তো আমার আক্রমণ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে আমি কি হয়ে যাব? আমি শিকার হয়ে যাব, শিকারই হতে পারবো না। এই শিকারিটা তৈরি করে মঙ্গল, ডমিনেট করে। কারোর ডেট অফ বার্থে কবার 9 থাকতে হবে? 9 যদি স্টার্টিং এ থাকে, ধরো কারোর 9 তারিখে জন্ম, 18 তারিখে জন্ম, 27 তারিখে জন্ম, এই ব্যক্তিরা সবসময় উচ্চাকাঙ্ক্ষা থাকে এদের মধ্যে প্রবল। এরা কোনোদিন চট করে ভেঙে পড়বে না। একটু মিলিয়ে দেখো, যারা ভিউয়ার্স তাদের মধ্যেও যদি এই তারিখে যারা জন্মেছে তারা মিলিয়ে দেখতে পারে, তারা 9 নিয়ে জন্মেছে। এটা থাকবেই, সাহস থাকবে তাদের মধ্যে, কিছু একটা করে দেখানোর ব্যাপার থাকবে, এই বিষয়গুলো থাকবেই, পৌরুষত্ব থাকবে। এটা 9 সংখ্যা প্রোভাইড করে। 9, 19, 29 এগুলো
19, 9 রাখে 10, 1, ওটা রবির আন্ডারে। রবি হচ্ছে কিং, মান, যশ, প্রতিপত্তি, এই জায়গাটা রবি প্রোভাইড করে। আর একটা কি বললে 29 হচ্ছে 1 1 2 চন্দ্র। তাহলে 29 তারিখে 2 তারিখে 11 তারিখে যারা জন্মেছে তারা চন্দ্রের অধীনে জন্মেছে। চন্দ্র কি? পালন কর্তা, মায়া, মমতা, সাহায্য করা, হেল্প করার যে প্রচেষ্টা যেগুলো, সেটা কিন্তু চন্দ্র। তো এদের মধ্যে এই বিষয়গুলো কিছুটা থাকবে, লালন পালন করার ক্ষমতা থাকবে। ওকে। আবার তুমি যদি কেতুকে বলো যে কেতু নেগেটিভ, তাহলে 7 সংখ্যা কি দিতে পারে, আমি আজকে এখানে ব্রেক করছি তোমাকে। মুকেশ আম্বানি, যার নাম নতুন করে নিয়ে কিচ্ছু বলার নেই, একদম। ব্যক্তিটা ধনু রাশি, ঠিক আছে, এবং ওনার চার্টে রবি তুঙ্গস্থ, এপ্রিল মাসে জন্মেছিলেন। রবির সাথে কেতু কানেক্টেড, এবং ওনার জীবনের 7 সংখ্যা আজকে কোথায় নিয়ে গেছে দেখো, জিও টেলিকমকে। রবি হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বিশ্বপিতা, আর রবি চেলা মনে করে কেতুকে, কেতু হচ্ছে রবির চেলা। এই রবি আর কেতু একসাথে কানেক্টেড আছে মিস্টার আম্বানির চার্টে। ওকে, ঠিক আছে। শুধু তাই না, এই 7 সংখ্যাটা মিস্টার আম্বানির জন্য খুব ফেভার সংখ্যা। তুমি যে আইও নিউমোলজি করে দেখো, সংখ্যাটা 7। কেতু এক্সট্রিম দিতে পারে, রাহু আর কেতু এক্সট্রিম ফল দিতে পারে। মানে ধরো একটা হচ্ছে ন্যাচারাল ফল, অনেক টেলিকম কোম্পানি এসছে, সাধারণভাবে মার্কেটে ছড়িয়ে গেছে। জিও কি এক্সট্রিম লেভেলে তারা বিজনেসকে ডেভেলপ করে ফেলেছে। যদি 100টা ইউজার দেখি, তার মধ্যে 85টার বেশি ইউজারের কাছে জিও আছে। এই এক্সট্রিম লেভেলের সাকসেসটা কি দিতে পারে? রাহু আর কেতু। রাহু কেতু এই দুটো সংখ্যা 4 আর 7, এই দুটোকে আমি নেগেটিভ বলবো না, ভীষণ পজিটিভ বলবো। মিস্টার ক্যাপ্টেন কুল, আমাদের ভারতবর্ষ MS ধোনি, তার জার্সি নাম্বার কিন্তু ছিল 7। 7 সংখ্যাটা ধোনি এতভাবে ইউজ করতো, তুমি ধোনির গাড়িটা দেখবে, তার নাম্বার প্লেট 4টে সংখ্যা যোগ করো, দেখবে 7। এবং তুমি যদি ওই বায়োগ্রাফিটা দেখো, যেটা সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিল, একদম ওই সিনেমাটাতে দেখাচ্ছে ধোনি যে হোটেল রুমটা ইউজ করেছে, সেই রুমটার নাম্বারও 007। এগুলো বুঝতে হবে। সংখ্যাতত্ত্বর মধ্যে প্রচুর গভীরতা আছে, এবং এটা আমাদের লাককে পাল্টাতে পারে, ভাগ্যকে চেঞ্জ করতে পারে। ওকে, এটা প্রমাণিত। কত পার্সেন্ট শিওর বলে নিউরোলজি যে এই জিনিসটা এনার সাথে হতে পারে, বা এই ডেট অফ বার্থে জন্ম হলে তুমি রাজাই হবে, বা এই ডেট অফ বার্থে জন্ম হলে তুমি প্রজা হবে, এই জিনিসটা কতটা শিওরিটি দেয়? আমরা একটা জিনিস মানি, সেটা হচ্ছে দুটো ভাগ্য নিয়ে আমরা জন্মাই, দুরকম ভাগ্য। ওকে, একটা ঈশ্বর যেটা দিয়ে দিয়েছেন আমাদেরকে সেটা, আর একটা কর্মের মাধ্যমে আমরা কিছুটা উন্নতি করতে পারি। তো ঈশ্বর আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। আমি যে শরীর নিয়ে জন্মেছি, আমি রোগা হয়েছি, মোটা হয়েছি, কালো হয়েছি, ফর্সা হয়েছি, লম্বা হয়েছি বা খাটো হয়েছি, এটা ঈশ্বর গড গিফটেড। একদম, এটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি যে বাবা পেয়েছি, মা পেয়েছি, চেঞ্জ করতে আমি পারবো না। কি চেঞ্জ করতে পারি? কর্মকে উন্নতি করতে পারি। কর্মের যদি আমি উন্নতি করি, তাহলে আমার ভাগ্যের উন্নতি অটোমেটিক হবে। ধরো যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তারা শুধুমাত্র কর্মের উন্নতির মাধ্যমে ভাগ্যের উন্নতি করতে পারে। একটা মিডিল ক্লাস ছেলে প্রপার কর্ম করে, প্রপার লাইনে চলে, প্রপার গাইডলাইন মেনে, প্রপার প্ল্যানিং করে যদি জীবনে এগোয়, প্রচুর মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে, সাকসেসফুল খেলোয়াড় হয়েছে, একদম সাকসেসফুল সুপারস্টার হয়েছে। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। এটা পরিবর্তন করা যায়, বাকিটা গড গিফটেড, পাল্টানো যায় না। ওকে, যারা তাহলে জন্মের পর থেকেই অনেক বড় মাপের হয়ে গেছে, ধরুন আমি কথার কথা বলছি সৌরভ গাঙ্গুলি, তার জন্মও বড়লোক বাড়িতে হয়েছে এবং সে প্রচুর নাম অর্জন করেছে, তো এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে কোন জিনিসটা ম্যাটার করেছে? খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। সৌরভ গাঙ্গুলি তো একটা নির্দিষ্ট যে ডেটে জন্মেছে, তো আমরা বলছি 2.5 দিন চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটা তার রাশি হয়। তা সৌরভ গাঙ্গুলি যে সময় জন্মালো, ওই একই সময় তো কলকাতাতে বা উনি যেখানে জন্মেছেন আরো প্রচুর ছেলেরা জন্মেছে, তারা তো কেউ সৌরভ গাঙ্গুলি হতে পারেনি।
এটাই আমি একটু আগে বললাম, একটা গড গিফটেড হয়। Okay. অর্থাৎ ওই যে বাকিরা জন্মেছে তাদের কারোর বাবা তো চণ্ডী গাঙ্গুলি নয়। একটা ব্যক্তির পিতৃভাব বিচার হয় নবম ভাব আর সপ্তম ভাব থেকে। তার পৈতৃক ভাগ্য কেমন, সেখানে তো সৌরভ গাঙ্গুলি নবম আর দশম থেকে বিচার হয় পিতৃভাগ্য কেমন, পৈতৃক সম্পত্তি পাবে কিনা নবম ভাব থেকে বিচার হয়, পিতা কেমন, পিতা কতটা অনুগৃহীত পাবে নবম ভাব থেকে বিচার হয়। সেখানে তো চণ্ডী গাঙ্গুলি বসে আছে। তো সে চণ্ডী গাঙ্গুলির পাওয়ারে তো ছোটবেলা থেকে একটু বেশি পাওয়ারফুল, সে ফেসিলিটিস গুলো পেয়ে গেছে, সে সৌরভ গাঙ্গুলি হয়েছে। রাজার ছেলে হয়ে জন্মেছে, রাজপুত্র হয়ে জন্মেছে, সে নিজেও ডমিনেট করেছে, সে ক্রিকেটে সাকসেস পেয়েছে, এটা তার গড গিফটেড তো আছে। এবার যদি বলো হ্যাঁ তার কি কর্ম নেই, অবশ্যই আছে। তার স্ট্রাগলের লাইফটা তো আমরা দেখেছি, সে প্রচুর স্ট্রাগল করেছে। টিম থেকে তাকে যেভাবে আউট হয়ে যেতে হয় 2002-03 সময়, তারপরে টিমে কাম ব্যাক করা, লর্ডসের মাঠে জার্সি খুলে ওড়ানো, এই অ্যাগ্রেসিভনেস, তার ডেডিকেশন, তার হার্ড ওয়ার্কিং, তাকে সৌরভ গাঙ্গুলি তৈরি করেছে। তার বাবা তাকে শুধু ওই চণ্ডী গাঙ্গুলি তাকে শুধু অপরচুনিটি করে দিয়েছিল, অর্থাৎ তার নবম ভাব তার দশম ভাব তাকে সুযোগ তৈরি করে দিয়েছিল, যেটাতে সে অ্যাডভান্টেজে ছিল। ওকে, তাহলে সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আরও তো আমাদের রাজ্যে ওই ডেটে অন্য কোনো মানুষও জন্মেছে, তাদের কেন ভগবান সেই জিনিসটা দেয়নি? তাহলে কি এখানে পুনর্জন্মের কোনো ব্যাপার আছে? কর্মফলের তো অবশ্যই বিষয় আছে। কর্মফলে আমরা বিশ্বাস করি। কর্মফল, ধরুন আপনি আজকে কারোর সাথে অন্যায় করছেন, সে আজকে আপনার থেকে ক্ষমতায় ছোট, কাল যখন সময়ের চাকাটা ঘুরবে, সে যখন ক্ষমতাশালী আপনার থেকে বেশি হয়ে যাবে, সে কিন্তু আপনাকে পাল্টা আঘাতটা করে দেবে, পাল্টা অন্যায়টা আপনার সাথে করবে। এটাকে বলে কর্মর ফল। এটা আমরা নিজে জীবন দিয়ে উপলব্ধি করি। কিন্তু যে বাচ্চাটা ছোটবেলাতে প্রতিবন্ধী হয়ে জন্মাচ্ছে, তার তো কোনো কর্মই ছিল না। এটাকে যদি মানতে হয়, তাহলে আমাদের কর্মফলটাকেও মানতে হবে, যে তার পূর্বজন্মে নিশ্চয়ই কোনো কৃতকর্ম ছিল, যে কারণে এই জন্মে সে ওই কর্মফলটাকে ভোগ করছে। তো কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না। ওকে, কাউকে ছেড়ে কথা বলে না, কর্মফল প্রত্যেকে পাবে। দাউদ ইব্রাহিম, আমরা এখনো হয়তো প্রপারলি জানি না সে বেঁচে আছে না মরে গেছে, একদম। কিন্তু দাউদ ইব্রাহিম ভারতবর্ষের যে ক্ষতিটা করেছে, মুম্বাই অ্যাটাকে তার নাম জড়িয়ে গেছিল, এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো টেররিস্ট অ্যাটাক, 26/11 হামলা, নিজের দেশ থেকে পালিয়ে অন্য একটা শত্রু দেশে লুকিয়ে তাকে চোরের মতো থাকতে হচ্ছে, সে বেঁচে আছে না মরে গেছে এটা কেউ জানে না, আদৌ সে কতটা কষ্ট পেয়ে বেঁচে ছিল বা বেঁচে আছে আমরা কেউ জানি না। তার কৃতকর্মের ফল কিন্তু সে ভোগ ঠিক করেছে। এবং আমি যদি তোমাকে বলি, কিছু কিছু এরকম ব্যক্তিও আছে যারা পলিটিক্যালি, যেমন তোমাকে বলি অনুব্রত মণ্ডল, খুব পাওয়ারফুল নেতা ছিলেন, একদম অনেক কথা বলেছেন, আজকে কিন্তু অনুব্রত মণ্ডলের জেল হয়ে গেছে। তাই আমি এটা জাস্টিফাই করতে পারি না উনি অপরাধী না, উনি অপরাধী নয়, কিন্তু যদি আমি ধরে নিই কর্মফল আছে, তাহলে ওনার যে কথা, ওনার যে অ্যাগ্রেসিভ ভাষণ, ওনার কারণে যে জিনিসগুলো হয়তো ঘটেছিল, আজকে তো উনি সেই কৃতকর্মের ফলটা ভোগ করছেন। একদম, কৃতকর্মের ফল ভোগ করতেই হবে, এখান থেকে নিস্তার নেই। আর শনি কর্মের ফলদাতা। তুমি যতটা করবে, যতটা পরিশ্রম করবে, কর্মকে যত ভালোবাসবে, সেই অনুযায়ী তুমি ফল পাবে। ওকে, এটা হবেই। আর একটা জিনিস বলি, সংখ্যাতত্ত্বতে আমরা স্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, মঙ্গল নিয়ে আলোচনা করলাম, শুক্র কিন্তু ইন্টারেস্টিং আর একটা প্ল্যানেট। ওকে, শুক্র, ভেনাসের সংখ্যা হচ্ছে 6। এই 6 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট একটা সংখ্যা। এই 6 সংখ্যার আড়ালে এই আজকে মানে তোমাকে যদি বলি, এই যে সিলভার স্ক্রিনে আমরা যাদের যাদের দেখি, এদের প্রত্যেকের পিছনে একটা 6 লুকিয়ে। যারা একটু আরামপ্রিয়, একটু বিলাসিতার জীবনযাপন করতে ভালোবাসে, তাদের ওই লাইফের পিছনে একটা 6 লুকিয়ে।
শুক্রবার দিন যে বইগুলো রিলিজ হচ্ছে, ওইগুলো থিয়েটারে আসছে, ওগুলোর পেছনেও কি কোনো তাহলে কাহিনী আছে? একদম। ফিল্ম, এন্টারটেনমেন্ট, বিলাসিতা, এগুলো সব প্রোভাইড করে ভেনাস। ভেনাসের সংখ্যা হচ্ছে 6। ওকে। এই 6 রিলেটেড, এবং আপনি জানেন কিনা জানি না, এই 6 সংখ্যাটাকে প্রচুর সেলিব্রিটি তার হাতে এখানে লিখে রাখে। এবং আমি প্রত্যেক ভিউয়ার্সকে বলবো, যাদের জীবনে সুখের ঘাটতি আছে, যারা জীবনে প্রেম পেতে চান, ভালোবাসা পেতে চান, বিলাসী জীবনযাপন করতে চান, একটা পিঙ্ক কালারের কার্ডে 6 লিখুন। 6 লিখে সেই কার্ডটাকে এমন জায়গায় রেখে দিন নিজের রুমে যেখানে সবসময় চোখ পড়বে। 6টাকে ইমাজিন করুন। 6 দিতে পারে। এ পৃথিবীতে আমরা যারা এসছি, সুখ আমাদের অ্যাকচুয়ালি চাহিদা কি প্রত্যেকের জীবনে? দিনের শেষে ভালো থাকা, ভালো খাবার, বিলাসিতা, বিলাসিতা, সুখ। একদম। আমরা প্রত্যেকে ওই 6 আটকে আছি। আমরা যা করছি 6-এর জন্য। ওকে। আমরা যে হার্ড ওয়ার্কিং করছি, যে চাকরি করছে, মাসের শেষে স্যালারি পাচ্ছে, ওই স্যালারিটা দিয়ে সে কি করবে? ওই 6-এর কাজটাই করবে। তো 6 ভীষণ ইম্পর্টেন্ট। 6-এর উপর ডিপেন্ড করে আমাদের হ্যাপিনেস, লাভ, লাইফ। আবার যদি লাভ, LOVE, এই লাভ ইজ ইকুয়াল টু কিন্তু 9, লাভ ইজ ইকুয়াল টু 6 নয়। 9 কিন্তু মঙ্গলের সংখ্যা। তো মঙ্গল দেখবেন, মঙ্গলের কালার কিন্তু রেড। রেড কালার খুব অ্যাট্রাকশন করে, এবং আমরা যখন কোনো লাভ কিছু কিনি সেটার কালারও কিন্তু রেড থাকে। একদম খেয়াল করেছো? তো এই রেড কালারটার মধ্যে একটা দারুণ অ্যাট্রাকশন আছে। তো মঙ্গল এই লাভের সাথে কিভাবে কানেক্টেড, যারা ভালোবেসেছে তাদের যুদ্ধ, ওটা ওই লাভ লাইফটা একটা যুদ্ধের মতো গেছে। কেউ স্বীকার করবে, কেউ স্বীকার করবে না। লাভ ইজ ইকুয়াল টু ফাইট। ওকে। LOVE ইজ ইকুয়াল টু 9। তো ভালোবাসলে, রিলেশনশিপ করলে ওই ফাইটটা তোমায় করতে হবে। এই কারণে যাদের মঙ্গল ভালো হয় না, তাদের এই লাভ লাইফ বলো, ম্যারিড লাইফ বলো, প্রবলেম হবেই। 9 আর 6, 9কে উল্টে দাও 6 হবে, আর 6কে উল্টে দিলে সেই 9 হবে। তো এই 6 আর 9-এর মধ্যে রিলেশনশিপ আর ম্যারেজের, রিলেশনশিপের হ্যাপিনেসটা লুকিয়ে রয়েছে এই দুটো সংখ্যার মধ্যে। ওকে। প্রচুর বড় ম্যাটার করে এটা। বিশাল বড় ম্যাটার। কোন মেয়েদের চার্টে 9 সংখ্যাটা, অর্থাৎ মঙ্গল, এটা থাকা যেমন একটা মঙ্গলের পজিটিভিটি তার মধ্যে তৈরি করে, আবার তার বার্থ চার্টে যদি মঙ্গল খারাপ থাকে, মাঙ্গলিক দোষ আমরা শুনেছি না? একদম। মাঙ্গলিক দোষ থাকলে তো অনেকে বলে যে মাঙ্গলিক দোষ থাকলে, মানে আমি মায়েদের কথা বা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনাল একটা কথা আছে যে মাঙ্গলিক হলে মনে হয় বিয়ে ভেঙে যাবে, বর মারা যাবে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। মাঙ্গলিক যদি কারোর থাকে, তাহলে মঙ্গলের একটা স্থানে অবস্থানগত কারণের ফলাফল। এই মঙ্গলের একটা দোষ, কেউ বলে দোষ, কেউ বলে যোগ। মঙ্গলের যোগের কারণে এই দোষটা তৈরি হয়, এবং এই মঙ্গলের এই স্থানে অবস্থানে ম্যারেড লাইফকে এটা সমস্যার সৃষ্টি করে, প্রবলেম তৈরি করে। এই কারণে আমরা এই মাঙ্গলিক দোষকে নিয়ে এত ভয় পাই, কারণ মঙ্গল ভয়েরই বিষয়। এবং দেখবে আমাদের হিন্দুদের মধ্যে একটা পলা পড়ার রীতি আছে, একদম। শাখার পলা। আমরা জানি না এর অ্যাকচুয়াল কারণ কি। পলা বেসিক্যালি মঙ্গলের একটা রিয়েল, যে অরিজিনাল পলা, যেটা এখন পাওয়া যায় না, শাখা পলা। তো আগে হিন্দু শাস্ত্রে যখন বিয়ে হতো, শাখা হচ্ছে চন্দ্রের আর মঙ্গলের হচ্ছে পলা, এই দুটোর প্রতিকার করিয়ে বিয়ে হতো। আমরা জানি না এই দুটোর কি এফেক্ট রয়েছে, ওকে, যাতে বিয়ের পরে বিবাহিত জীবনটা স্মুথ হয়। এবং আমাদের হিন্দু ধর্মে অনেক ডিভোর্স কম ছিল। আমাদের ধর্মে একটাই বিয়ের রীতিনীতি আছে, কারণ আমরা সংখ্যাকে, জ্যোতিষকে আগাগোড়া মেনে এসেছি। এটা আমাদের ট্র্যাডিশন, এর বাইরে আমরা বেরোতে পারছি না। এবং এটা সায়েন্স পুরোটা। এক্ষুনি বললে যে আমাদের হিন্দু ধর্মে ডিভোর্সটা অনেক কম ছিল, এখন এত বেড়েছে, এর কারণটা কি? এখন এত বেড়েছে, হ্যাঁ, এটা পুরো সমাজে রয়েছে। এবং তুমি যদি দেখো 1998 থেকে টেকনোলজি যেভাবে গ্রো করছে, মোবাইল ফোন ছিল, ওয়্যারলেস ফোন, মানে টেলিফোন থেকে ওয়্যারলেস ফোন, তারপরে 2G 3G 4G করতে করতে আমরা 5G তে চলে এসেছি।
এই হিউজ পরিমাণে টেকনোলজির যে বিল্ড আপ, এটা সমাজে না প্রত্যেকের উপর এফেক্ট ফেলেছে। বিজনেসে ডেভেলপ করেছে তো। একদম। আমাদের কাছে এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, সবাই নিজের মানে স্কিলকে সেখানে প্রুফ করতে পারছে। একদম। তো এভাবেই সোশ্যাল নেটওয়ার্কিং এমন কিছু কিছু সাইট তৈরি হয়েছে যেখানে আমাদের কাছে চয়েসের অপশন অনেক ভালো রয়েছে। তুমি যদি একটা ছোট দোকানে যাও, 10টা জিনিস দেখো, সেখান থেকে তোমার একটা পছন্দ হবে। একদম। কিন্তু একটা বড় জায়গাতে তুমি যখন 100টা জিনিস দেখবে, সেটা কিরকম লাগবে? কনফিউজ, নিজের মধ্যে কনফিউজ। তো আমরাও রিলেশনশিপ নিয়ে এখন কনফিউজ হয়ে গেছি, এবং ডিভোর্সটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে রাহু। আজকের এই যুগে রাহুর একটা মারাত্মক প্রভাব চলছে। এই রাহু হচ্ছে সোশ্যাল মিডিয়া, রাহু হচ্ছে ম্যাট্রিমনি সাইট, রাহু হচ্ছে ফেসবুক, এবং রাহুর কারণে ইল্লিগাল অ্যাফেয়ার হয়। এবং একটা জিনিস তোমাকে বলি, আমরা জানি কামনা বাসনা বা সেক্স এর কারক গ্রহ কি? শুক্র। ওকে। শুক্র কিন্তু এক্সট্রিম লেভেলে কামনা বাসনা। একটা 18 বছরের ছেলে পছন্দ করছে 28-30 বছরের একটা বিবাহিত মহিলাকে, একদম। তার পাশের বাড়ির একজন মহিলাকে, তার আত্মীয়র মধ্যে কাউকে। একদম। আমার কাছে একজন ক্লায়েন্ট এসছে, তার নিজের কাকা তাকে প্রপোজ করেছে, প্রেমের জন্য না, বিয়ের জন্য প্রপোজ করেছে। ওকে। এগুলো কি? অসামাজিক সম্পর্ক স্থাপন। এগুলো আগে ছিল খুব কম, কিন্তু 1998 বিশেষ করে 13-14 সালের পরে এক্সট্রিম লেভেলের আমাদের সোশ্যাল মিডিয়ার বিল্ড আপ হয়েছে। এবং আমরা আমাদের থিঙ্কিংটা এবং অন্যান্য কালচারের সাথে আমরা এতটা মিশে গেছি, যে কারণে আমরা অনেক এমন কিছু কাজ করতে চাইছি রাহুর প্রভাবে, যেগুলো এই সমাজ অ্যালাউ করে না। এই অসামাজিক সম্পর্ক স্থাপন বলো, পরকীয়া বলো, বা ডিভোর্স বলো, এগুলোর পিছনেই রাহু গ্রহটা রয়েছে, এই 4 রয়েছে। নিউমরোলজিতে এগুলোকে ঠিক করা যায়? রেমেডিস করার অপশন অবশ্যই রয়েছে। ওকে। অবশ্যই রেমেডিসের অপশন রয়েছে, এবং প্রপারভাবে গাইড করলে, প্রপারভাবে রেমেডিস করলে এই জায়গাগুলো থেকে আমরা অনেকটা বাঁচতে পারি। তবে সবকিছুর কিন্তু প্রতিকার নেই। ওকে। প্রিফিক্সড। তুমি আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ চলতে পারবো না। একদম। রাইট? এটা আমাদের নিয়ে চলতে হবে, এটা আমাদের জীবনের পার্ট হয়ে গেছে। একটা দুটো রেমেডি যদি আমাদের বলো। রাহুর জন্য যেরকম আমরা একটা ধর্ষক, আমি ধর্ষণ নিয়ে বলি, একটা ধর্ষক তৈরি করে রাহু। ওকে। আমি রেমেডিতে আসছি। কেন বলছি রেমেডির কথা? কারণ এই সমস্যা যাদের মধ্যে আছে, এখানে অনেক ভিউয়ার্সরা দেখছে, যে ভিউয়ার্সরা তারা বিভিন্ন রকম সমস্যা ফেস করছে। কোনো ভিউয়ার্সের দেখা যাচ্ছে দেখতে ভালো, এডুকেশন কোয়ালিফিকেশন আছে, বিয়ে হচ্ছে না রাহুর কারণে। সপ্তমে রাহু পীড়িত থাকলে বিয়ে হতে দেবে না। রাহুকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, বারবার আমরা বলি, ক্লিন থাকো, বেশি করে পারফিউম ইউজ করো। আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা কি? আমরা অনেকেই আছে, বাথরুমটা আমরা অনেক সময় দরজাটা হালকা খুলে দিই, রুমে চলে আসি। খুব বাজে এটা। রাহুর নেগেটিভিটি বাস্তুতে আরো তৈরি করছে। বাথরুমকে নিট অ্যান্ড ক্লিন রাখো। বাথরুমের লাইটের পাওয়ার রুমের থেকেও যেন বেশি ব্রাইট হয়। ওকে। আর একটা যেটা আমি বলে দেবো, এই যে বললাম রাহুর কারণে অপরাধ প্রবণতা বাড়ায়, অসামাজিক সম্পর্ক স্থাপন করতে মন চায়, এবং বিকৃতি মানসিকতা তৈরি করে রাহু। এগুলো যাদের মধ্যে আসছে, তারা প্রত্যেক শনিবার, যারা মানে নিম্ন বর্ণের কাজকর্ম করেন, অর্থাৎ শ্মশানে যারা দেহ শবদাহ করেন, তন্ত্র সাধনা না, আমি বলছি যারা শবদাহ করেন, যারা শ্মশানে, মানে যাদেরকে আমরা ডোম বলি, হ্যাঁ, সেই ভাইদেরকে খাওয়াও, তাদের যত তৃপ্তির খাবার খেতে খাওয়াও তাদেরকে শনিবার করে গিয়ে। যারা আমাদের টয়লেট পরিষ্কার, টয়লেট ক্লিনিং এর কাজ করেন, সেই ভাইদেরকে খাওয়াও, তাদের একটা জামা গিফট করে দাও। 4টে শনিবার করুক কেউ, তার লাইফে রাহুর পজিটিভিটি সে পেতে বাধ্য। ওকে। তার জন্য জেম পরার দরকার নেই, জেম স্টোনের প্রয়োজন নেই, এটা করুক। যারা করবে তার পজিটিভিটি সে পাবেই, অটোমেটিক মাইন্ডে চেঞ্জেস আসবে। কারণ এই পরিবেশকে আমরা যা দিয়ে যাব না, আমরা তাই ফিডব্যাক পাবো। তো আমরা যদি সেই কর্মটা করতে পারি, সেই কর্মের ফিডব্যাকটা আমরা আমাদের লাইফে পাবো।
মেয়েদেরকে বেশি করে রেসপেক্ট করো, মহিলাদেরকে, রাও ফেভারে আসবে। ওকে, যত বেশি নিট অ্যান্ড ক্লিন, বিছানার বেড কভার রেগুলার চেঞ্জ করো। আচ্ছা, আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি, এই নিউরোলজিটা কি কোনো সার্টিফিকেট বা কোনো পড়াশোনার মাধ্যমে পেতে হয়? ভারতবর্ষে বর্তমানে আজকের ডেটে বেসরকারি কিছু সংস্থা আছে, তারা কোর্স শেখায়, তারা শেখার পরে সার্টিফিকেটও দেয়। জ্যোতিষের ক্ষেত্রেও আছে, নিউরোলজির ক্ষেত্রেও আছে, অন্যান্য কোর্সটা হয় কি, বেসিক্যালি কি শেখানো ওখানে? এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা যেখানে শিখতে যাই, আমরা সম্পূর্ণটা শিখতে যাই। তো একদম। তো আমার এটা ব্যক্তিগত একটা মতামত, আমি কাউকে ছোট করার জন্য এটা বলছি না। অ্যাকচুয়ালি না, সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই নিউরোলজিতে। অ্যাস্ট্রোলজি, নিউমোলজির আজকের ডেটে অনেকে আছে না, আমি স্বর্ণ পদক প্রাপ্ত, একদম। পিএইচডি অ্যাস্ট্রোলজিতে করেছে, আছে না? একদম। তন্ত্র সম্রাট কে দিল তাদেরকে এগুলো? একজন ডক্টর হতে গেলে তাকে লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে ডক্টর হতে হয়। একদম। একজন লয়ার ল পাস করার পরে অ্যাডভোকেট যদি তাকে হতে হয়, তাহলে তাকে একটা লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে বার কাউন্সিলের সদস্য হতে হয়। কিন্তু একজন নিউরোলজিস্ট, একজন ট্যারট কার্ড রিডার, একজন অ্যাস্ট্রোলজার, তাদের কোনো লাইসেন্সিং প্রক্রিয়া নেই আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়াতে। কিভাবে আমি বলতে পারি ওই সার্টিফিকেটটা গুরুত্ব আছে? টাকা দিয়ে তো সার্টিফিকেট কেনা যায়। একদম। আমি কাউকে ছোট করছি না, প্রচুর ভালো ইনস্টিটিউশন আছে যেখানে সত্যি ভালো করে শেখানো হয়, সার্টিফিকেট প্রোভাইড করা হয়। কিন্তু আমাদের দেশের সরকার বা আমাদের রাজ্যের সরকার, তাদের এই বিষয়ে কোনো গাইডলাইন বা কঠোর কোনো এরকম বিষয় নেই যে লাইসেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এই কারণে অনেকেই কিছুটা না শিখে, অর্ধেক শিখে চেম্বার করে বসে মানুষের বিচার করছে। তার কৃতকর সেই অজানা, অর্থাৎ ইনকমপ্লিট যদি কেউ কিছু জানে, তার সেই ভুলের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ যারা তাদের কাছে যাচ্ছে। এবং যারা সত্যিকারের এডুকেটেড, তারাও এদের কারণে বদনামের শিকার হচ্ছে। সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। ওকে, মানে সার্টিফিকেটটা কোনো ম্যাটারই করে, কোনো ম্যাটার করে না আজকের ডেটে অবধি। ওকে, অনেকে আছে যে সার্টিফিকেট দেখিয়ে বা স্বর্ণ পদক তুমি যে বললে, এইসব দেখিয়ে অনেক বেশি বেশি টাকা ভিজিট নেয়। 15,000, 20,000, 30,000-এ, আমি এগুলো খুব মানে ওপেন বলছি, তো স্বর্ণপদক পাওয়া যায়। আমি এরকম অনেককে চিনি, অ্যাস্ট্রোলজির এ মানেটা জানে না, নিউমোলজির এন কি সেটা জানে না, বাড়িতে তার 4-5টা ট্রফি বসে রয়েছে, টিভিতে প্রোগ্রাম করছে বিভিন্ন চ্যানেলে। সার্টিফিকেট তো দূর, তারা পড়াশোনাই করেনি, সার্টিফিকেটটা শুধু পয়সা দিয়ে কিনে নিয়েছে। কে তন্ত্রের সম্রাট, কে পিএইচডি অ্যাস্ট্রোলজিতে করেছে, আর কিসের পিএইচডি কোর্স, কে রাখলো সেই কোর্সটা, কে শেখাচ্ছে, নিয়ন্ত্রণ কে করছে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিয়ন্ত্রণ করছে কি? কোনো বোর্ড নিয়ন্ত্রণ করছে এটাকে? না। তাহলে কিসের পিএইচডি, কি ভ্যালু আছে? ওকে, ভ্যালু সেটাই আছে, একজন প্রকৃত জ্ঞানী অ্যাস্ট্রোলজার আজকের ডেটে মানুষের চিনতে পারা ভীষণ মুশকিল। এটা একদম একদম মানে খাঁটি বাংলা কথা, ভীষণ মুশকিল। এখন আমাদের এই পডকাস্টে আমরা একটু আগে যে কথাগুলো আলোচনা করলাম, হয়তো ওয়েস্ট বেঙ্গলের কোনো পডকাস্টে এই বিষয়টা আলোচনা হয়নি যে অ্যাস্ট্রোলজাররা ফেক হয় বা তাদের সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই বা স্বর্ণপদক যাই হোক। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি তো অ্যাস্ট্রোলজি শিখেছি, বিভিন্ন গুরুর কাছে শিখেছি। ওকে, তা আমার তাদের কাছে শিখতে শিখতে যে এক্সপিরিয়েন্স হয়েছে, প্রচুর অ্যাস্ট্রোলজারকে আমি দেখেছি, প্রচুর জ্ঞানী অ্যাস্ট্রোলজার আছে, মানুষের জন্য কাজ করে, আমি প্রচুর মানুষকে চিনি। ভালো অ্যাস্ট্রোলজারের সংখ্যা অনেক বেশি, জ্ঞানী অ্যাস্ট্রোলজার তাদের তো প্রমোশন নেই। ওকে, তাদের প্রমোশন নেই, তো তারা প্রচারে আসছে না। আর যারা প্রচারে আসছে তাদের মধ্যেও জ্ঞানী অ্যাস্ট্রোলজার অনেকে আছে। আমি এখন কাউকে বললে হবে তার প্রমোট করে দেওয়া হবে,
কিন্তু বড় বড় চ্যানেলে বসে অনেক জ্ঞানী অ্যাস্ট্রোলজারকে আমি দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে যারা এই যে দাবি করে না স্বর্ণপদক প্রাপ্ত, একজন বড় জ্যোতিষী ছিলেন, উনি এই মুহূর্তে নেই, উনি এরকম অনেক কিছু দাবি করেছেন। তো উনি মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন প্রচুর দেশে বসতেন, বড় দুটো চ্যানেলে তার প্রোগ্রাম চলতো, তিনি আগুনে পুড়ে মারা গেছেন। ঠিক আছে, আমরা দেখেছি এই ব্যক্তিগুলোকে। তো ভালো যেরকম আছে খারাপও আছে, কিন্তু যদি আমি সার্টিফিকেট দিয়ে বলি যে এর সার্টিফিকেট আছে মানে বড় অ্যাস্ট্রোলজার, ব্যাপারটা তা নয়। সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, এটা রিয়েল, এটা মানে বাস্তব কথা বললাম, ওকে, যেটা কেউ কোনোদিন বলবে না। জ্যোতিষশাস্ত্র শিখে সরকার যদি ওটার উপর কন্ট্রোল রাখতো, যেরকম ডক্টর হতে গেলে লাগে, অ্যাডভোকেট হতে গেলে লাগে, সেই কন্ট্রোলটা গভর্নমেন্ট যদি রাখতো, তাহলে এটার একটা ভ্যালু থাকতো। এটার সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। ওকে, আচ্ছা, কিছুক্ষণ আগে তুমি জেম স্টোনের কথা বলছিলে, তোমার হাতে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে একটা স্টোন কিছু পড়া আছে, এটার মানে কি? দেখো, জেম স্টোন বেসিক্যালি এটা একটা ট্রিটমেন্ট। তো জেম স্টোন যারা পড়েছে তাদের একটা বড় অংশ দাবি করে তারা বেনিফিট পেয়েছে, আর একটা অংশ দাবি করে তারা বেনিফিট পায়নি। তো মুশকিল হচ্ছে, আমি এখানে কয়েকটা বিতর্কিত কথা বলি। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, আমি দেখলাম তার চার্টে শনি নিচস্থ, শনির একটা রত্ন তাকে ধারণ করিয়ে দেওয়া হয়েছে, এবং ওই রত্নটা ধারণ করার পরে তার জীবনে একের পর এক বিপর্যয় আসছে। কয়েকদিন আগে একটা পার্লার চালান একজন এসেছিলেন, ওনার চার্টে মঙ্গল দ্বাদশে অবস্থান করছে, তুলা লগ্ন, ঠিক আছে। তো ওনাকে একটা রক্তপ্রবাল দিয়ে দিয়েছে, কিসের জন্য? ম্যারিড লাইফ ঠিক করার জন্য। ওনার সম্পর্কটা ভেঙে গেছে সেটা পড়ার পরে। অর্থাৎ যারা জ্যোতিষী হয়েছেন, তারা জ্যোতিষ শাস্ত্রকে জেনে জ্যোতিষী হয়েছেন, জেম স্টোন ওভাবে দেওয়া যায় না। মানে জ্যোতিষ শাস্ত্রতে জেম স্টোনের কোনো, অ্যাস্ট্রোলজি আর জেমোলজি এক নয়। ওকে, আমি শনি খারাপ বলে নীলা পরিয়ে দিতে পারি না, শুক্র খারাপ বলে ডায়মন্ড পরিয়ে দিতে পারি না, চন্দ্র খারাপ বলে মুক্ত পরিয়ে দিতে পারি না। এটা জেম বলছে না। জেম আমাদের বডির অরার উপর কাজ করে। ওকে, এই অরার উপর ডিপেন্ড করে আমাদের বুদ্ধি, আমাদের এনার্জি, আমাদের কর্মক্ষমতা। আমি দুটো ব্যক্তির কথা বলি, দুটো বড় বড় রাজনৈতিক ব্যক্তিকে আমি খুব কাছ থেকে দেখেছি এই অঞ্চলেরই। ওকে, খুব বড় বড় রাজনৈতিক ব্যক্তি, একজন রেলমন্ত্রী ছিলেন, রাজ্যসভার সাংসদ ছিলেন, ওকে, আর একজন এমপি, এমএলএ, চেয়ারম্যান সবকিছু ছিলেন। ওকে, আমি এই ব্যক্তিগুলোর এনার্জি দেখেছি, এবং আমি সিএম এর কথাও বলছি। তাদের এনার্জিটা একবার দেখুন, সকাল থেকে রাত অবধি তারা অক্লান্ত পরিশ্রম করছেন, মিডিয়া বাইট দিয়ে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই। এটা নির্ভর করে তার অরার উপরে। এই অরার উপর নির্ভর করে আমাদের কার্যক্ষমতা, আমাদের সাকসেস। জেমটা বেসিক্যালি অরার উপর কাজ করে। তো অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ শাস্ত্র মতে আমি একটা মানুষের কুণ্ডলী বিচার করলাম, তার চার্টের দশা বিচার করলাম, নবাংশ বিচার করলাম। অনেকে স্ফুট বিচার জানে না, যারা জানে খুব কম জ্যোতিষী জানে, তারা স্ফুট বিচারের সূক্ষ্মভাবে বিচার করলো। ওকে, ঠিক আছে, যেমন স্ফুট বিচারটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কটা জ্যোতিষী জানে সন্দেহ আছে। কি হয় স্ফুট বিচার? স্ফুট বিচার হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের এখনো অবধি, মানে আমার মতামত এটা, এবং বড় বড় গুরুদেরও মতামত, পরাশরীয় জ্যোতিষে তো সব থেকে সূক্ষ্ম বিচার, যেটার মাধ্যমে অ্যাকচুয়াল বিচারটা করা যায়। একটা গ্রহ অষ্টমে বসে আছে, নবমে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কত স্টারে বসে আছে, নবতারা চক্রে সে কোথায় আছে, বধে আছে, বিপদে আছে, প্রত্যারিতে আছে, এইটুকু তো আমরা দেখি স্থূল বিচারে। স্ফুট বিচারে ওই গ্রহটা 12টা অবস্থানে থাকতে পারে। এই যে আমরা বলি না শনি নিচস্থ, এই শনি আদৌ কি নিচস্থ? অনেককে দেখেছি কুষ্টিতে শনি নিচস্থ, জীবনে বিশাল সাকসেস পেয়েছে, কারণ স্ফুট বিচারে দেখা গেল শনি নিচস্থ নেই। আমি একটা কুণ্ডলিতে দেখেছি রবি তুলা রাশিতে বসে আছে, খুব উচ্চ পদস্থ সরকারি চাকরি করে, রাহুর নক্ষত্রে বসে আছে রবি, তারপরেও কি করে করে? যখন স্ফুট বিচার করা হলো দেখা গেল রবি খুব পজিটিভ অবস্থায় বসে আছে, নিচস্থ অবস্থায় নেই। আবার কোন তুঙ্গ গ্রহ দেখা যাচ্ছে, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে গ্রহটা তুঙ্গ, স্ফুট বিচারে দেখা গেল গ্রহটা বসে আছে তুঙ্গ হয়েও নিদ্রিত অবস্থায়। তাহলে ওই তুঙ্গ গ্রহের কোনো ফল নেই। তো পারফেক্ট ভাবে বিচার যদি সূক্ষ্ম বিচার না করা যায়,
তাহলে সূক্ষ্মভাবে তাকে প্রতিকার দেওয়া যায় না, গাইডলাইন দেওয়া যায় না। একটা গ্রহ 12টা অবস্থায় থাকতে পারে, শয়ন, উপবিশন, নেত্রপানি, গমনেচ্ছা, গমন, ভোজন, কৌতুক, আগমন, নিদ্রা। 12টা অবস্থায় একটা গ্রহ থাকতে পারে, সেটাকে বিচার করতে হবে। ওকে। আর জেম দেওয়াটা সলিউশন নয়। জেম দেওয়া একটা বিজনেস, একটা বড় বিজনেস, বড় বড় শোরুম আছে সেখানে জেম বিক্রি হয়, কিন্তু জেম দেওয়া সলিউশন নয়। সলিউশন তার গাইডলাইন, সে কিভাবে চলবে, কোন পথে চলবে, কখন কোনটা করবে, কখন কোনটা করবে না। সাপোজ একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, খুব ইম্পর্টেন্ট একটা চিঠি এসছে বাই পোস্ট অফিস, যে পোস্টমাস্টার যে বাড়িতে দিতে আসে, কি বলি আমরা ওটাকে, পিয়ন। তো আপনার বাড়িতে এসে নক করেছে, আপনাকে ডেকেছে, আপনি ঘুমিয়েছিলেন, চিঠিটা ব্যাক চলে গেছে, আপনি তো জানতেও পারলেন না আপনার চিঠিটা এলো কি গেল। একদম। তাই আপনি উঠলেন কি উঠলেন না, আমি হ্যাঁ বলবো না না বলবো, এর উপর আমার জীবনের সাকসেস নির্ভর করে। তো এই হ্যাঁ আর না এর কারেকশনটা করতে হয় চার্ট দেখে, আপনি কোনটা করবেন কোনটা করবেন না। আপনার দশম ভাবে কোন প্ল্যানেট বসে আছে, সপ্তমে কোন প্ল্যানেট বসে আছে, সপ্তম ভাব কি আপনার বেশি স্ট্রং, তাহলে আপনার ব্যবসায় উন্নতি। আপনার কি দশম ভাব বেশি স্ট্রং, তাহলে আপনার চাকরিতে উন্নতি। এই বিষয়গুলোকে দেখতে হবে। জেম পড়িয়ে দিলেই কিছু হয়ে যাবে এমন ব্যাপার নয়। হ্যাঁ, জেমে 100% কাজ হয়, ওকে, কিন্তু জেম যে দেবে তাকে অ্যাস্ট্রোলজির সাথে জেমোলজিটাও জানতে হবে। নালে ওই রবি খারাপ থাকলে চুনি পড়িয়ে দিল, ব্যক্তিটার আরো ক্ষতি হয়ে যাবে, উল্টো লাভ কিছু হয় না। ওকে। আচ্ছা, আমরা নিউমোলজি নিয়ে কথা বলছি। তা নিউমোলজির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গাড়ির নাম্বার, ফোনের নাম্বার, ডেট অফ বার্থ, ডেটের সময়, বার্থডের সময়, এগুলো খুব ম্যাটার করে। এই বিষয়গুলো যদি একটু বলো যে আমাদের কোনটা ভীষণ নেওয়া matter উচিত, করে। কিভাবে কোন নাম্বারগুলোকে আমরা চয়েস করব। ভীষণ ভাবে ম্যাটার করে। যেমন ধরো কারোর নাম্বারের মধ্যে, ফোন নাম্বারের মধ্যে যদি দুটো বেশি 7 থাকে বা 7 দিয়ে স্টার্ট হয়, ফোন নাম্বারে দুটোর বেশি 7 হয়ে গেল, এই ধরনের নাম্বার যদি কেউ নেয়, তাহলে তার ভালোবাসার লাভ লাইফটা প্রবলেমেটিক হয়ে যায়। ওকে। তার লাকি সংখ্যা যদিও 7 হোক না কেন, তবুও হয়ে যায়। লিমিটেশন আছে সংখ্যার। তোমার জন্য যে সংখ্যাটা লাকি, সেটা আমার জন্য লাকি নয়। আমি একটা কমন ব্যাপার বলে দিচ্ছি, যেটা সবাই করতে পারে। সেটা হচ্ছে 10 ডিজিটের নাম্বার, হয়তো ধরো 96745, এই 6 নম্বর ডিজিটটাতে গিয়ে 1 রাখো। এটা সবাই ইউজ করতে পারে। আর ফার্স্ট ডিজিট, হ্যাঁ, ফার্স্ট ডিজিটের স্টার্টিংটা যদি 9 দিয়ে হয়, অর্থাৎ মঙ্গল, তারপরে 8, 9 এর পরে 8, এই সিরিজ শুরু হবে। আর 6 নম্বর ডিজিটে যদি 1 হয়, এটা প্রত্যেকে ইউজ করতে পারে। আমি প্রচুর সাকসেসফুল ব্যক্তির ফোন নাম্বার নিয়ে আমি নোট করে করে দেখেছি, 6 নম্বরে 1 যদি থাকে ভীষণ শুভ। আর প্রথম দিকে 9 আর 8, প্রথম দিকে 9, 8। যদি একটা মোবাইল নাম্বারে 3টে শূন্য থাকে, 4টে শূন্য থাকে, ভেরি গুড সাইন। আবার কারোর নাম্বারে যদি অধিক 8 হয়ে যায়, যেটা আমি আগেও বলেছি, তাহলে কিন্তু প্রবলেমেটিক। তো সংখ্যার ভীষণ গুরুত্ব। বা যদি গাড়ির নাম্বার, গাড়ি আমাদের কি দিতে পারে, গাড়ি কিন্তু আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস। যারা গাড়ি কিনছে, তার গাড়ির নাম্বারটা অনেকে চয়েস নাম্বার নেয়, দেখবেন 5555, হয়তো ভিআইপি নাম্বার, তারপরে হয় 5000, খুব ভিআইপি নাম্বার। ওইটা নাম্বারটার জন্য কেউ 30,000 টাকা এক্সট্রা পে করছে, করে তো অনেক লাখ লাখ টাকাও খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে নাম্বারের জন্য। কেন করে? এই সংখ্যার ইম্পর্টেন্সের জন্য। একটা ব্যক্তির চার্টে বা একটা ব্যক্তির সংখ্যা তত্ত্বে 6টা খুব মানে ভাগ্যাঙ্ক ফ্যাক্টর তার জীবনে, লাকি নাম্বার। তাহলে তার যে গাড়ির ওই, দেখবেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, তাহলে WB হয়, তারপরে 01, 02, 04 বা 24 যেটা হয়, মানে তার আত্মীয় নাম্বার। তারপরে যে 4টে নাম্বার, ধরুন 1, 2, 3, 1, তাহলে কত হলো? 1, 2, 3, আবার 3, 6, 1, মানে কত হলো? ইকুয়াল টু 7, তাই তো? এবার দেখা গেল এই 7 নাম্বারটা একজন বেশি ইউজ করছে, তার জন্য আনলাকি 7।
তাহলে ওই গাড়িটা নেওয়ার পর থেকে তার জীবনে রিলেশনশিপের সমস্যা শুরু হয়ে যাবে, ম্যারিড লাইফের সমস্যা শুরু হয়ে যাবে। ওকে, ওই গাড়িটা নিয়ে কোনো শুভ কাজে গেলে আটকে যাবে, গাড়ি লিক হয়ে যাবে। তার এই জিনিসগুলো জানার জন্য নিউমোলজির কাছে যাওয়া উচিত। একদম যাওয়া উচিত। আবার এই গাড়ির নাম্বার যদি শুভ হয়, ওই গাড়িটা নেওয়ার পরে তার ভাগ্যের উন্নতি হচ্ছে। ওকে, নামকরণের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের বিরাট ভূমিকা, শুধু গাড়ির নাম্বার বা ফোন নাম্বার নয়, নামকরণের ক্ষেত্রে। ধরুন তোমাদের এই চ্যানেলটার নাম পডকাস্টওয়ালা, এই ফার্স্ট অক্ষরটা খুব ইম্পর্টেন্ট, ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। আমি দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে এক্সাম্পল দিই, উনি কতটা অ্যাস্ট্রোলজি মানেন। ওনার বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির মহাদশায় জন্ম, চন্দ্র 0 থেকে 15 ডিগ্রির মধ্যে আছে। জ্যোতিষ শাস্ত্র মতে তার নাম রাখা উচিত এন দিয়ে। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের নাম নরেন্দ্র মোদী। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটা রাশিতে চন্দ্র ডিগ্রি অনুযায়ী নামের আদ্যাক্ষর নির্ণয় হয়। এগুলো ফ্যাক্টর, নামকরণ ফ্যাক্টর, ফোন নাম্বার ফ্যাক্টর, গাড়ির নাম্বার ফ্যাক্টর, গাড়ির কালার ফ্যাক্টর, বেডরুমে আপনি কি কালার রেখেছেন সেটাও ফ্যাক্টর। কি রাখা উচিত একটা নরমাল বেডরুমে কালার? ন্যাচারালি হোয়াইট কালার সবার জন্য লাকি। ওকে, এবার ইন্ডিভিজুয়ালি আপনার জন্য কি কালার লাকি হতে পারে, কি কালার আনলাকি হতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করছে। কিন্তু দুটো কমন কালার কারোর রাখা উচিত না, একটা ব্লু একটা রেড, ডিপ ব্লু রেড বেডরুমে রাখা উচিত না। আদার্স ঘরে রাখুক, কোনো প্রবলেম। কি হতে পারে? রেড হচ্ছে ফাইটকে ইন্ডিকেট করে এবং লাল হচ্ছে উত্তেজক রং, এনার্জেটিক রং। তো লাল যদি বেডরুমের কালার হয় তো কাপেলের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যাবে। ওকে, আর শনির কালার হচ্ছে ব্লু, নৈসর্গিক এবং সন্ন্যাস ইন্ডিকেট করে, দুঃখকে ইন্ডিকেট করে। এই ব্লু কালারটা বেডরুমে রাখা উচিত না। বেডরুম রোম্যান্সের জায়গা, সুখের জায়গা। মানুষের ওই টাইমটা, ওই পার্টিকুলার সারাদিন অফিস করার পরে, সারাদিন কাজ করার পরে, ওই জায়গাটা এমন একটা জায়গা, ওখানে কিরম টাইম কাটছে তার উপরে কিন্তু তার মস্তিষ্কের বিকাশ নির্ভর করে। সে কতটা পরিকল্পনা করতে পারছে জীবনে ভালো কিছু, সেটা নির্ভর করে। তো বেডরুমটাকে না শুক্র প্রভাবিত বানাও। এজন্য বললাম হোয়াইট সবার বেডরুমে রাখা যায়। পিঙ্ক কালারটা পার্টিকুলার, যেটা বেবি পিঙ্ক বলি, খুব লাইট শেড যেটা, সেটা প্রত্যেকে ইউজ করতে পারে, হালকা পিঙ্ক কালার। হ্যাঁ। 6, অনেকের অফিসে যাবেন তুমি রিভলভিং চেয়ারের পিছনে 6 লেখা আছে, এটা প্রত্যেকে ব্যবহার করতে পারে। ওকে, ভীষণ গুড লাক ইন্ডিকেট করে। এগুলো ফ্যাক্টর। আবার বাচ্চাদের যদি স্টাডি রুম হয়, সেখানে গ্রিন কালার, সবুজ, সবুজ হচ্ছে বুধের কালার, আর 5 সংখ্যা। একটা বাচ্চার পড়াশোনায় মন বসছে না, ঠিক আছে, তাকে দুটো জিনিস করে দিও। একটা স্টাডি টেবিলে 5 লিখে সবুজ রঙের একটা কার্ড করে স্টাডি টেবিলে রেখে দাও। বাচ্চার যেখানে সবসময় চোখ যায় সেখানে একটা 5 এঁকে রেখে দাও, আর স্টাডি রুমের কালারটা সবুজ করে দাও। তার উপর বুধের পজিটিভিটি চলে আসবে। তো স্টাডি রুমের ক্ষেত্রে এটা কমন, এই সংখ্যাটা, আর বেডরুমের ক্ষেত্রেও এটা কমন। ওকে, আমাদের যদি যারা ভিউয়ার্স আছে, একটা যদি লাইভ এক্সাম্পল দেওয়া যায় একটা ডেট অফ বার্থের, যে এই ডেট অফ বার্থে, কারণ অনেকে আছে যে প্ল্যান করে আজকালকার দিনে বেবি নিচ্ছে, সেক্ষেত্রে যে তাদের সেই এরকম ধরনের একটা যদি ডেট অফ বার্থ জানা থাকে যে এই ডেট অফ বার্থে জন্ম নিলে কিছু ভবিষ্যৎটা উন্নত একটু হলেও চেষ্টা করতে পারে, তো সেরকম ধরনের যদি কিছু করা যায়। এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই তোমার এখান থেকে কয়েক কিলোমিটার পিছনে আমার এক খুব মানে দীর্ঘদিনের ক্লায়েন্ট, তার কয়েকদিন আগে বেবি হয়েছে, বেবি 8 তারিখে। তো তিনি আমাকে বলেছিল ডক্টরের সাথে কনসাল্ট করে কোন দিনে ও জন্মালে ভালো হবে, শুভ হবে। তা আমি দেখেছিলাম, আমি 4কে বলেছি, 5কে বলেছি, 6কে বলেছি, ডাক্তার 6 তারিখ অবধি জন্ম ডেট দিয়ে দিল। বাচ্চাটা জন্মাচ্ছে গিয়ে 8 তারিখে। এটা আমাদের হাতে নির্ভর নয়, আমরা চাইলেও পারি না। আমি দেখছি একটা বাচ্চা 6 তারিখে জন্মাচ্ছে, সন্ধ্যে 6টা, লগ্ন তো 2 ঘন্টা বাদে বাদে পাল্টে যায়, একদম ঠিক আছে। তো ধরুন 6
6 সেপ্টেম্বর 2024। ধরলাম এই ডেটটা খুব লাকি ডেট, ধরে নিচ্ছি। আমি বললাম এই দিনে বাচ্চাটা জন্মানোর কথা। আমি এরকম প্রচুর কেস দেখেছি, বাচ্চার মা বাবা ডক্টর সবাই কনসাল্ট করে দিয়েছে, যখন ওটি হলো না, আমরা চেয়েছিলাম 4টে থেকে 6টার মধ্যে তুলা লগ্ন, সব কটা গ্রহ অনুযায়ী এই জায়গাটা শুভ। বাচ্চাটা জন্মাচ্ছে কখন? রাত্রি 1:30, আর লগ্নটা পেল না। এই জন্মটা আমাদের হাতে নেই, আমরা শত চেষ্টা করে ওটা পারি না। কাছাকাছি যেতে পারি, তবে একটা জিনিস আমি বলে দিই, যেটা সবার মেনটেন করা উচিত। এই ডেটের সাথে যে দিন সঙ্গম করা হবে, সেই দিনটা যেন কৃষ্ণপক্ষের চতুর্দশী, আমাবস্যা, ষষ্ঠী না হয়। ওকে। যে ডেটে সঙ্গম করা হবে বেবি নেওয়ার সময়, অর্থাৎ আমাবস্যার সময় সম্পর্ক স্থাপন করা, এবং সেই সম্পর্কটা থেকে যদি বেবি আসে, তার ভাগ্যটা কিন্তু খুব একটা ভালো হয় না। সন্তান ধারণের সময় তার মা যদি মদ্যপান করে, সেই সন্তানের ভাগ্য ভালো হয় না। সে রাহু শনির নেগেটিভিটি নিয়ে জন্ম নিচ্ছে। আবার কেউ যদি আমাবস্যা তিথিতে জন্মায়, অধিকাংশ ক্ষেত্রেই তার কিন্তু একটা দুর্ভাগ্য নিয়ে সে জন্মায়। ওকে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর তুমি যদি বলো যে এরকম একটা এক্সাম্পল লাইভ, এরকম একটা এক্সাম্পল ডেট, তাহলে 2023 সাল যারা জন্মেছে, আগামী দিন তো তারা বড় হবে। একদম। 2023 সালে শনি মূল ত্রিকোণে ছিল, এবং আজকের ডেটে আমি একটু দেখে নেব লাইভে। আজকের ডেটে সার্টেন রেট্রোগ্রেড রয়েছে, কিন্তু আজকে 11 সেপ্টেম্বর। আমি একটা বলে দিচ্ছি, যারা 2023-এ জন্মেছে তাদের জন্য। গোটা 2023 সালে যে সন্তানরা জন্মেছে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া তারা জীবনে অনেকটাই শিখে সফলতা অর্জন করবে। শনি রাহু স্টার পেয়েছে, শতভিষা নক্ষত্র, বেশ শুভ 2023 সালটা। কিন্তু এটা শনির বছর 2024, এই বছরটাও কিছু কিছু ক্ষেত্রে শুভ, কিন্তু পার্টিকুলার কোন ডেট শুভ না শুভ এটা বলার জন্য বিশেষ কিছু সময়ের বিষয়। ভিডিওর মধ্যে সেটা খুব একটা পসিবল নয়। ওকে। কোন বারে এই বছরে 2024-এ জন্মগ্রহণ করলে লাকি হতে পারে? লাকি বার যে কোনো ডেটই লাকি হতে পারে। আমি একটা কথা বললাম যে এই যে 9টা গ্রহর মধ্যে আমরা বার বলি সানডে থেকে স্যাটারডে, রাহু কেতুর তো কোনো বার হয় না। তো এই 9টা গ্রহের মধ্যে যে কোনো বারই শুভ হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে শুক্রবারে জন্ম, বৃহস্পতিবারে জন্ম, সোমবারে যদি জন্ম হয়, রবিবারে যদি জন্ম হয়, এই ডেটগুলো অনেক বেশি শুভ ফল দিতে পারে। ওকে। শনিবার, বুধবারও শুভ ফল দিতে পারে, আর মঙ্গলবার, শনিবার, মঙ্গলবার, এই দুটো বার মঙ্গল মধ্যম। শনিবার জন্মালে সে একটু কষ্ট, দুঃখ, এগুলো প্রাপ্তির মধ্যে থেকে বড় হয়, কিন্তু সে খুব বাস্তববাদী হয়। ওকে। প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা দাদা, আমরা নিউমোলজি নিয়ে কথা বলছি, কিন্তু তুমি আসার আগে, পডকাস্ট দেওয়ার আগে আমি তোমার ফিডগুলোকে চেক করছিলাম ফেসবুকে। তা সেখানে আমি দেখি যে কিছু জায়গায় তুমি কিছু কথা বলে রেখেছিলে, প্রেডিক্ট করে রেখেছিলে কিছু, সেগুলো এখন এসে ঘটছে। আমি খুব অবাক হয়ে যাই যে কিভাবে তুমি প্রেডিকশনগুলো করেছিলে, এগুলো কিভাবে সম্ভব? কোন বিষয়ে? তুমি কিছুদিন আগে একটা প্রেডিকশন করেছিলে যে রাজ্যে বা দেশে কোনো কিছু একটা হবে, অস্থিরতার সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন কি হচ্ছে আমাদের। আমি জুলাই মাসের 1 তারিখে সম্ভবত পোস্ট করেছিলাম, শরতের প্রাককালে দেশে এবং রাজ্যে বড় ক্ষয়ক্ষতি হবে, প্রবল, এবং রাজ্যেও যার প্রবল এফেক্ট পড়বে। আমি পার্সোনালি অনেককেও বলেছি, এটার একটা ক্যালকুলেশনের উপর বলেছি, ট্রানজিস্টের উপরে একটা বিচার করেছিলাম। এক্সাক্ট কি হবে সেই ডিসিশনটা আমি পৌঁছাতে পারিনি, তার কারণ
সবকিছুর একটা লিমিটেশন আছে, আমারও শিক্ষারও একটা লিমিটেশন আছে। তো আমি 1 জুলাই প্রেডিকশনটা করার পরে তোমার মনে থাকবে জুলাই মাসে 3টে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, মেজর অ্যাক্সিডেন্ট, ইনক্লুড কাঞ্চনজঙ্ঘা। যখন 3টে অ্যাক্সিডেন্ট হয়, অনেকে আমায় ফোন করে বলেছিল আপনি বলেছেন হয়ে গেল। আমি তখনও বলেছি, এবং এখনো আমার ফেসবুকে যদি গিয়ে কমেন্ট বক্স চেক করেন, যখন ওই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তখন আমি বলেছি আরো কিছু হতে চলেছে। খুব আনফরচুনেট একটা ঘটনা ঘটে গেল আমাদের রাজ্যে। একদম এমন একটা ঘটনা, নৃশংস ঘটনা, এবং গোটা রাজ্য উত্তাল সেটা নিয়ে। এটা প্ল্যানেটের সঞ্চারের রেজাল্ট। এবং গত বছরও যখন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে, সেটাও আমি তার 1-1.5 মাস আগে প্রেডিক্ট করেছিলাম যে একটা ট্রেন দুর্ঘটনা ঘটতে চলেছে। ওকে, আর কিছু এমন কোনো প্রেডিকশন আছে যেটা 2024-এ হতে পারে? 2024 নিয়ে এখনো আমি সত্যি কথা বলতে সেরকম কিছু এখনো ভাবিনি। আমি ফেসবুকে নিশ্চয়ই জানাবো, কারণ এই প্রেডিকশনগুলো করতে গেলে না কিছু কিছু বিষয় বিচার করতে হয়। যখন সেগুলো নিয়ে ভাবি বা করি সেগুলো আমি পোস্ট করি। তবে রাজনৈতিক কিছু বিষয় অনেকে রিকোয়েস্ট করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকে বলেছে যে পশ্চিমবঙ্গে কি হতে পারে, বা এখানকার যারা শাসক পার্টি আছে তাদের কি হতে পারে। আমি শাসক পার্টির কথায় যাব না। আমি এই রাজ্যের শাসকের যিনি প্রধান, তাকে আমি যেটুকু অ্যানালাইসিস করেছি, তিনি যতদিন বেঁচে আছেন তিনি ম্যাজিক ফিগার। তাকে ক্ষমতা থেকে সরানো যাবে, ক্ষমতা থেকে দূরে রাখা যাবে না। ওকে, তিনি পাওয়ারেই থাকবেন। আমি পাওয়ারে থাকবেন মানে ইন্ডিকেট করছি তাকে মায়াবতীর মতো অপ্রাসঙ্গিক করা যাবে না, তিনি প্রাসঙ্গিক হয়ে রাজনীতিতে থাকবেন। এবং 2026-এর পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা ধীরে 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 একটু কমবে। ওকে, একটু কমবে। ওকে, আচ্ছা, কিন্তু এই ট্র্যাডিশন ওয়েস্ট বেঙ্গলের, অর্থাৎ খুন এবং যেগুলো চলছে, এই ট্র্যাডিশন চলবে। এই ট্র্যাডিশন ওয়েস্ট বেঙ্গলে কুইকলি চেঞ্জ হবে না, কারণ এগুলো তো ফিক্সড। ওয়েস্ট বেঙ্গল, আমি আবার সংখ্যা দত্তে চলে আসবো। ওকে, আমাদের রাজ্যের নামটাও ম্যাটার করে। EST, আমাদের দেশের স্বাধীনতা দিবসটাও ম্যাটার করে। 15ই আগস্ট 1947 এই ডেটে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষের রাশি আছে, তার রাশি কর্কট রাশি। তো আমার রাজ্যের পরিস্থিতিকে যদি পাল্টাতে হয়, কিছু চেঞ্জিং দরকার আছে, কিছু চেঞ্জিং করতে হবে। সেরকম কঠোর শাসক না হলে সেই চেঞ্জিং হবে না। শাসকের ওপর অনেকটা প্রভাব পড়ে। শাসক যখন বদলায়, যে নতুন শাসক আসে তার পরিচালনা করার ক্যাপাসিটির ওপরে, দক্ষতার ওপরে একটা ভাগ্য নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের একটা ভাগ্য আছে, সেটাই রাজ্য পাবেই, যেটা আমরা এতদিন দেখে আসছি। এই বিষয়টা থাকবেই, এটা চট করে যাচ্ছে না। ওকে, আচ্ছা, কেউ তার লাইফে নাম যশ অনেক কিছু পেতে চায়, সে কি কোনো রেমেডি বা এমন কিছু করতে পারে যে তাতে সে জিনিসগুলো পেতে পারবে? আমি একটা কথা বলি, যিনি বুঝবেন তিনি খুঁজবেন, যিনি খুঁজবেন তিনি পাবেন। যদি কেউ নাম যশ প্রতিপত্তি ক্ষমতা পেতে চায়, তাকে সারাদিন মনে মনে ওটাই জপ করতে হবে, আমি ওটা চাই, আমি ওটা চাই, আমি ওটা চাই। যদি তুমি খোঁজো ওটা চাও, ওটা তুমি চাও, ওই ডেস্টিনিতে তুমি পৌঁছাবে। যদি তুমি খোঁজো, রাস্তা তোমার কাছে অবভিয়াসলি আসবে, আর রেমেডি, প্রতিকার অটোমেটিক তার জীবনে চলে আসবে। বেসিক্যালি এটা ম্যানিফেস্টোর মতো। হ্যাঁ, আমি আর একটা কথা বলি, দেখবে আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যারা খুব খরচ করে, আছে না? একদম, প্রচুর খরচ করতে ভালোবাসে। একটা আইফোন কিনলো, একটা বাইক কিনলো, তারপর একটা কার কিনলো, রেগুলার ড্রেস কিনছে। দেখবে এদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা অনেক বড় হয়। একদম, এবং এরা সবসময় চেষ্টা করে যে আমার এই অল্প রোজগারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবো না। এরা জীবনে অধিকাংশ ক্ষেত্রে উন্নতি করে। কতটা উন্নতি করবে সেটা তার লাকের উপর নির্ভর করবে, কিন্তু এদের রোজগারটা, এদের উচ্চাকাঙ্ক্ষা এদেরকে বাড়িয়ে দেয়। আর কিছু ব্যক্তি আছে একটু বুঝে খরচ করে, তারা
একটু হাত চাপা, একটু কৃপণ, খুব বেশি চাওয়া পাওয়া নেই, তাদের জীবনে কিন্তু উন্নতিটাও নেই, মান যশ প্রতিপত্তিটাও নেই। চাইতে হবে। আমি যদি কিছু চাই আর কিছু খুঁজি, একাগ্রতা নিয়ে, দৃঢ়তা নিয়ে, প্রতিকার অটোমেটিক আমার কাছে চলে আসবে হাসতে হাসতে। ওকে, এটা আমি অনেক ব্যক্তিদের মুখে শুনেছি যারা তাদের ব্যক্তিগত জীবনে ভীষণ সফল। যেমন ধরো এই নাম যশ চাওয়া, বাংলাতে একজন সুপারস্টার আছে, ওকে, প্রথম, এখন মনে হয় 1 নম্বর কি 2 নম্বর, এই নিয়ে একটু বিতর্ক হতে পারে, কিন্তু সে খুব বড় স্টার। তার নাম দীপক অধিকারী। দেবদা। প্রথম ছবি ছিল অগ্নিশপথ। সে দেখবে দেব বললেও সে লেখে কিন্তু DEV, দেব, DEV, দেব, ভ, তাই তো? একদম। এটা নিউমোলজি অনুযায়ী কিন্তু 4। মেষ রাশির জাতক, চার্টে রাহু তুঙ্গ, শনি তুঙ্গ, মঙ্গল তুঙ্গ, এবং ওর যে দীপক ওখান থেকে দেবে কনভার্ট হওয়াতে আই লাভ ইউর পর থেকে ওর লাখটা ঘুরে গেছে, আজকের পর আর ফিরে তাকায়নি। পরপর 3 বারের MP। একদম। ওই সংখ্যাটা একটা ফ্যাক্টর। নামটা পরিবর্তন করে দাও। আর একটা কথা বলি, রিলায়েন্স টেলিকম আগে ছিল তো, তাদের একটা স্মার্ট বলে একটা ছিল তো, একদম। জানো? তা রিলায়েন্স টেলিকম যখন টেলিকম ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স করছে, ওদের কম্পেয়ারে কে কে ছিল? টাটা ইন্ডিকম ছিল, এয়ারসেল ছিল, ভোডাফোন ছিল, তার আগে হার্ট ছিল, পরে এয়ারসেল এসছে, ইউনিনর এসছে। রিলায়েন্স টেলিকম একটা অ্যাভারেজ পারফরমেন্স করেছে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু যখন ওরা টেলিকমে ওদের নামটা চেঞ্জ করে রিলায়েন্স থেকে জিও করে দিল, ওরা আজকে টপে, JIO 7। এটা ফ্যাক্টর। মানে আম্বানির ক্ষেত্রে ওই জিনিসটা নাম্বার, নিউমোলজি, নামকরণ অনুযায়ী সংখ্যা ফ্যাক্টর। একটা ব্যক্তির নাম পরিবর্তন যদি করা যায় নিউমোলজি অনুযায়ী, তার ভাগ্য কিছুটা বদলাবে। আমি আমার নিজের জীবনেও করেছি, আমার গুরু করেছি। ওকে। আমার অফিসিয়াল নেম সৌম্যজিৎ সরকার, আমার বাবা মায়ের দেওয়া নাম। কোথাও একটা সংখ্যাতত্ত্ব অনুযায়ী ওই নামটা আমার জন্য লাকি নয়, ওকে। আমি চেঞ্জ করে আমার গুরুর দেওয়া নাম অভিমন্যু সরিয়া এই নামটা করছি, এবং এটা ইজুকাল টু 7। এই নামটা পরে আমি আমার কর্মজীবনে অনেক ডেভেলপ করেছি। ওকে। আমার সাধনার লেভেলটা, যে সাধনাটা করতে চেয়েছিলাম সে সাধনায় সফলতা অর্জন করেছি। এটা আমি আমার নিজের জীবনেও প্রয়োগ করেছি। ওকে। এমন কিছু নাম সাজেশন করতে চাও যেগুলো খুব লাকি হতে পারে? নামের শব্দার্থ দরকার। কারোর যে একটা নাম রাখা হচ্ছে, নামের একটা অর্থ আছে, একদম। অর্থটা কিন্তু খুব ভালো হওয়া দরকার আছে। নামের শব্দার্থ যদি পারফেক্ট হয় তাহলে সেই নামটা সবসময় পজিটিভ দেবে। যেমন আদিত্য, মেষ রাশির জাতকরা এই নামটা রাখতে পারে। আদিত্য, আদিত্য কথার অর্থ কি? সূর্য। আবার বৃষ রাশির জাতকরা বিক্রম নামটা রাখতে পারে। সব বৃষ রাশির জাতকরা চন্দ্রের ডিগ্রিটা দেখে, বিক্রম কথার অর্থ কি? যার বিক্রম আছে, কিং ইন্ডিকেশন করছে। তো শব্দের অর্থ, নামের অর্থ থাকা খুব জরুরি। ওকে। শুভ অর্থ, নামটা যে রাখছি তার একটা শুভ অর্থ থাকা খুব জরুরি। ওকে। দেখবে যাদের নাম নীল বা নীলাঞ্জনা, তাদের জীবনে কষ্টের জায়গাটা, চাপা কষ্টের জায়গাটা অনেক বেশি হয়। একবার মিলিয়ে নিও। এর পিছনেও এই সংখ্যা তত্ত্ব, নিউমারোলজি এবং সার্টান প্ল্যানেটটাই ইন্ডিকেট করছে। ওকে। তোমার যে নামটা ছিল আগে সৌম্যজিৎ, সৌম্যজিৎ, সুমিত হতে পারে, সৌরভ হতে পারে, এই নামগুলো কেমন? সৌরভ কথার অর্থ কি? সুগন্ধ। দেখবে যাদের নাম সৌরভ, অধিকাংশ ক্ষেত্রেই তারা অনেকের পছন্দের হয়। খেয়াল করে দেখো একটু। ঠিক বলছি কি? চেনো কজনকে সৌরভ নামে? ওকে, আমি অনেক কাউকে চিনি। একটু ভাবো, ইমাজিন করো আমি ঠিক বললাম কিনা। একদম। একটু বেশি ওরা পছন্দের হয় অনেকের। সৌরভ অর্থাৎ সুঘ্রাণ, নামের শব্দার্থটা খুব সুন্দর।
আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন ক্রিকেটারেরই নাম আমার মনে পড়ে, সৌরভ গাঙ্গুলি। তার তার নামেরও শব্দার্থ এই সৌরভ। সৌরভ নামটা শুভ নাম। ওকে, বোঝাতে পারলাম? তো এগুলো ফ্যাক্টর করে। ওকে। আচ্ছা, আমরা নিউমোলজি নিয়ে তো আলোচনা করছি। একটা আমার কোয়েশ্চেন আছে, সেটা হলো যে অনেকে কচ্ছপের আংটি পরে, উল্টো পরে না সিধা পরে, সেটা আমি পরে আসছি। ওইটার কারণটা যদি আমাকে একটু বলো। অ্যাকচুয়ালি কচ্ছপকে দেখো, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বিষ্ণুর 10টা অবতারের কথা বলা আছে। একদম। তার মধ্যে একটা অবতার হচ্ছে কুর্ম অবতার। আবার কচ্ছপের আংটিটাকে কুবেরের আংটিও বলে। কচ্ছপ খুব শুভ প্রতীক আমাদের হিন্দু শাস্ত্রে। ধন আগমনের জন্য তর্জনী আঙুলে কচ্ছপের আংটি অনেকেই ধারণ করে। এটা শুভ শুভ প্রতীক হিসাবে বলা যেতে পারে, শুভ। কিন্তু এর কার্যকারিতা বা ফলাফল সেটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু এটা ভীষণ শুভ। ওকে, তোমার হাতে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একটা আকাশি কালার টাইপের একটা স্টোন তুমি পরে রয়েছো। এটা এই সেম কালারের স্টোন আমাদের প্রচুর বড় সুপারস্টার সালমান খানও পরে, হাতে একটা ব্রেসলেট পরে, তার বাবার দেওয়া। এইগুলোর মানে কি? দেখো, এই স্টোনটার নাম হচ্ছে ফিরোজা। ঠিক আছে, ফিরোজা এমন একটা স্টোন, এই স্টোনটা অ্যারিস্টটল বলছে যে তুমি যদি জীবনে বিখ্যাত হতে চাও তাহলে তোমাকে একটা ফিরোজা পড়া উচিত। বিখ্যাতটা কত বড় জায়গায় হবে, কত বড় প্ল্যাটফর্ম হবে সেটা না। হতে পারে তুমি তোমার রাজ্যের মধ্যে বিখ্যাত, হতে পারো তুমি দেশের মধ্যে বিখ্যাত, হতে পারো সালমান খানের মতো আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। তুমি যদি বিখ্যাত হতে চাও তোমার ফিরোজা ধারণ করা উচিত। ফিরোজা বেশ কটা গ্রহর পজিটিভিটি দেয়, যেরকম ভেনাসের দেয়, কেতুর দেয়, জুপিটারের দেয়, স্যাটার্নের দেয়, এবং এই কটা প্ল্যানেটের প্রচুর পজিটিভিটি দেয় ফিরোজা। এবং আমি বলবো যারা পলিটিক্সে আছে, যারা ফিল্ম লাইনে আছে, যারা মিডিয়া রিলেটেড কোনো বিষয়ে রয়েছে, তাদের ফিরোজা চোখ বন্ধ করে ধারণ করা উচিত। এবং এই আংটিটা ফিরোজা সবাই পড়তে পারে। এতে কোনো রাহু কেতু এইসবের কোনো ব্যাপার না, ফিরোজা বরং কেতুর পজিটিভিটি দেবে। ওকে। এবং বলা হয় আগেকার দিনের রাজারা গলাতে ফিরোজার মালা পরে থাকতো। শত্রু যদি আক্রমণ করে তার আগাম পূর্বাভাস পাওয়া যায় ফিরোজা পরলে। বলা যায় বিপদ থাকলে তোমাকে বাড়িতে আটকে রেখে দেবে, বা পাথর ফেটে যাবে, তোমাকে আটকে দেবে। শত্রু কখন আক্রমণ করবে তার আগাম পূর্বাভাস তুমি পেয়ে যাবে। ওকে, দারুণ বিষয় ছিল, রাজারা ধারণ করতেন ফিরোজা। ফিরোজাটা পরা সবার পক্ষে ভালো, সবার পক্ষে ভালো। এবং প্রচুর রাজা দেখবে আগেকার দিনে যে মুকুট হতো না, একদম মুকুটের এখানে ধারণ করতো রত্ন, এবং তার সাইজও ছিল অনেক বড়, বৃহৎ আকার, যার এফেক্ট আরো বেশি। আমরা তো এখনো সব পড়বো না কেউ, একদম, আমরা আংটিতে ধারণ করেছি। ওকে। আচ্ছা, আমরা অফ ক্যামেরা আলোচনা করছিলাম একটা কথা, সেটা হলো শ্রাদ্ধ বাড়ির ব্যাপারটা নিয়ে। তুমি বলছিলে অনেক কিছু ব্যাপার, তা শ্রাদ্ধ বাড়ির ব্যাপারটা যদি একটু, মানে অনেকে শ্রাদ্ধ বাড়িতে খেতে চায় না, অনেকে খেতে যায়, অনেকে থাকে, এই জিনিসগুলো একটু আমাদের বলো। মানে এটা আমি কি বলতে, মানে শ্রাদ্ধটা ঠিক, শ্রাদ্ধ বাড়ি খাওয়া শুভ না অশুভ এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তুমি যদি আমাদের শাস্ত্রের হিসাবে দেখো, তো আদিতে অর্থাৎ প্রাচীনকালে শ্রাদ্ধ প্রথাটাই ছিল না। ঋগ্বেদে শ্রাদ্ধ প্রথার কোনো উল্লেখ নেই। আমি বলি শ্রাদ্ধ বাড়ি খাওয়া অনুচিত, শ্রাদ্ধ বাড়ি খাওয়া উচিত নয়। ওকে। কেউ একজন মারা গেছে, আমি তার বাড়ি যাব, তাকে সমবেদনা জানাবো, তার ফটোতে মালা দেব, তার পরিবারের পাশে দাঁড়াবো, ওকে, এই অবধি ঠিক আছে। কিন্তু ওই পরিবারের ওই পরিস্থিতিতে তাদের আহার গ্রহণ করা অনুচিত। এটা গ্রহণ করার মানে অনেক বড় বড় পণ্ডিত বলেছেন যে তার পাপটাকে আমরা সবাই ভাগ করে নিই। তোমরাও জানো হয়তো এই বিষয়টা, কিন্তু এর একটা নেগেটিভিটি আসে। আমি প্রত্যেককে ধরে ধরে বারণ করে দিই যে শ্রাদ্ধ বাড়ি খাওয়া অনুচিত। এবং রাজস্থানের মতো একটা রাজ্য তারা ঘোষণা করে দিয়েছে যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার বিষয়টা থাকবে না। ওকে। এবং একটা নেগেটিভিটি আছে
এর একটা খারাপ ফলও আছে। ওকে, কেমন যদি একটু বল? এই যে তোমাকে বললাম যে এখানে খাওয়া মানে পাপ ভাগ করে নেওয়া, অর্থাৎ তুমি পাপের অংশীদার হলে, ওকে, পাপের অংশীদার হচ্ছ। এই ব্যাপারগুলো অনেকে জানে না, অনেকে যায় খায়। আর একটা জিনিস বলে দিই, বৃহস্পতিবার কাউকে টাকা দেওয়া উচিত নয়, বুধবারে কারোর থেকে টাকা নেওয়া উচিত নয়। বৃহস্পতিবারে তোমার যত কঠিনই লেনদেন হোক, এখনো বহু বড় বড় ব্যবসায়ী, বিশেষ করে মারোয়ারিদের মধ্যে এটা আছে, তারা বৃহস্পতিবার টাকা দেয় না। ওকে, দেয় না। এবং বৃহস্পতিবারে ব্যবসা স্থল অনেকে বন্ধ রাখে। একদম। লেনদেন আমি বৃহস্পতিবার করবো না, অন্য দিন করবো। এই বিষয়গুলো খুব জরুরি। আবার তোমার বাড়িতে যদি কোনো ভাঙা ঘড়ি থাকে, ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, তাহলে তোমার বাড়িতে অটোমেটিক নেগেটিভিটি তৈরি হবে। ভাঙা কোনো জিনিস, নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিস যেদিন নষ্ট হচ্ছে সেদিনই ফেলে দাও। ওকে, এমন কিছু টিপস যদি দাও আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা দেখছে নিউমরোলজি নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে, বা এমন কিছু টিপস যদি দিতে চাও খুবই ভালো হয়। কি বিষয়ের ওপর টিপস? তাদের দুটো আমি বলছি। একটা হলো যে তারা ব্যক্তিগত জীবনে বা ফ্যামিলি লাইফে সুখে শান্তিতে নেই অনেকে, তারা কিভাবে জিনিসটাকে ঠিক করবে। আর একটা হলো যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে টাকা পয়সা অনেকের কাছে আসছে না বা আসলেও থাকছে না। এই দুটো জিনিস যদি একটুখানি। ফার্স্ট আসি, আমাদের জীবনে যত রকম সমস্যা আসে, এই সমস্যার একটা বড় কারণ হচ্ছে বাস্তু। হরোস্কোপের রেমেডি করতে গেলে কারো চার্ট দেখতে হবে। বেসিক বাস্তুতে আমি দুটো টিপস দেবো। একটা হচ্ছে, যে ঘরে সুখ এবং শান্তি নেই, সেই বাড়ির নর্থ ইস্ট আর সাউথ ইস্ট কর্নারে যদি কারোর বাথরুম থাকে, নোংরা কিছু থাকে, কেউ আছে বাড়ির ওখানে স্টোর রুম করে রেখেছে, টয়লেট করে রেখেছে, তাহলে সবার আগে ওটা চেঞ্জ করে দিক। এগুলো যদি থাকে, নর্থ ইস্ট কর্নারে কারোর বাথরুম থাকা মানে সেই বাড়িতে রোগীর অসুস্থতা থাকবেই, দারিদ্রতা লেগে থাকবেই। সাউথ ইস্ট কর্নারে যদি কারোর বাথরুম থাকে, বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষুব মিলন চলছে, এই যুগের ঈশান কোণ, দক্ষিণ পূর্ব কোণ, কোনো অ্যাস্ট্রোলজার জানেই না বিষয়টা। আমি এখানে ব্রেক করলাম। ওকে, এটা তপন আচার্য ফার্স্ট এই কোণ তত্ত্বটা প্রকাশ করেছিলেন। ঈশান কোণ এখন পাল্টে গেছে, ওকে, দক্ষিণ পূর্ব কোণ, সকলে জানে উত্তর পূর্ব। তো এই সাউথ ইস্ট কর্নারটাকে ক্লিন রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাস্তু সুখ এবং সমৃদ্ধির জন্য। আর সকালবেলা যখন আমরা ফ্লোর মুছি, একটু জলের মধ্যে এক চিমটে নুন, লবণ, সাদা লবণ দিয়ে ওয়াশ করা উচিত। বাড়ির নেগেটিভিটি কেটে যাবে। সুখ এবং শান্তি হানি করে মূলত রাহু এবং কেতু। ওকে, এই রাহু কেতুর প্রভাবটাকে আমরা কমিয়ে দেবো এই দুটো কর্নারে, বাথরুমের জায়গাটাকে আর ওই ফ্লোরটাকে যদি আমি ক্লিন করতে পারি। আর সেকেন্ড যেটা বললে যে অর্থ জমছে না বা কি করে অর্থ বাড়বে, একটা দারুণ টিপস দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ক্যাশ বাস্ক আছে, যেখানে আমরা হয়তো টাকা রাখি। একদম। মাইনা পেয়ে টাকা রাখলাম, ব্যবসার টাকা জমালাম। ওই ক্যাশ বাস্কটা যদি চৌকো হয়, 4টে কোণাতে আয়না লাগিয়ে দাও বাস্কের ভেতরে। ওকে, একটা এই যে কয়েনগুলো আমরা দেখি 5 টাকা 10 টাকা, সোনার দোকানে নিয়ে যাও, যদি সামর্থ্য হয় এটা করবে, নাহলে শুধু আয়না লাগিয়ে দেবে। ওই কয়েনটার উপরে সোনা দিয়ে বাঁধিয়ে নাও, কয়েনটা দেখতে সোনার কয়েন হয়ে যাবে। অল্প সোনা লাগবে, সামান্য সোনা দিয়ে একটা ছোট্ট 5 টাকার কয়েনকে, আরো ছোট যদি কোনো কয়েন থাকে, সেটাকে সোনা দিয়ে বাঁধিয়ে নিতে হবে, দিয়ে ওখানে রেখে দাও। ওখানে টাকা রাখো, টাকা বাড়তে বাধ্য। ওকে, এবং যদি কেউ সোনার কয়েন না রাখতে পারে, তার জন্য বলি, একটা তামার বাটিতে তামার কয়েন রেখে দিক, ক্যাশ বাস্কের ভেতরে 4টে আয়না লাগিয়ে দিক, শুধু করে দেখুক, বাড়তে বাধ্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। তোমার আমাদের পডকাস্টে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। তোমার যে টিম ক্যামেরায় আছে, সৌরভ, তোমার আরো যে দুজন আছে, উদয় আর সুমিত, একদম, সকলকে আমি অনেক অনেক তাদেরকে থ্যাঙ্কস জানাবো। এবং খুব ভালো লাগলো, পরিবেশটা খুব ভালো। তোমাদের সাথে আসতে পেরে, তোমাদের চ্যানেলে আসতে পেরে খুব ভালো লেগেছে। আমি বলে যেতে চাই, চ্যানেলটা খুব গ্রো করবে। এবং এমন এমন কিছু প্রশ্ন করেছো যেগুলো খুব সাধারণ মানুষের জন্য
সেগুলো খুব এফেক্টিভ, যেগুলো জানি সেগুলো বলেছি, এবং আমি চাইবো এই চ্যানেলটা খুব গ্রো করুক এবং তোমাদের অডিয়েন্স নিশ্চয়ই বাড়বে প্রতিদিন। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের এই পরামর্শটা দেওয়ার জন্য। আমরা চাইবো যে ভবিষ্যতে আরো এই বিষয়ের উপর আরো ভালো করে আমরা আরো একটা পডকাস্ট করতে পারি তোমাকে নিয়ে। নিশ্চয়ই। একদম সেটা চাইবো। এবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে, সেটা হলো যে আমরা র্যাপিড ফায়ার বলে একটা নতুন সেগমেন্ট খুলেছি, সেটা এখন তোমার সাথে আমরা খেলবো, যেখানে আমি তোমাকে 5টা কোয়েশ্চেন করবো, তোমাকে ফটাফট করে উত্তর দিতে হবে। সবার প্রথমে, জেমস্টোন নাকি রেমেডিস? রেমেডিস। ওকে। নাম্বারোলজি নাকি অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজি। ওকে। তার পার্ট নিউমোলজি। ওকে। গাড়ির নাম্বার বেশি ইম্পর্টেন্ট নাকি ফোন নাম্বার বেশি ইম্পর্টেন্ট? গাড়ির নাম্বার। ওকে। রাহু বেশি এফেক্ট করে না শনি বেশি এফেক্ট করে? সাটার্ন। ওকে। আর আরেকটা আমি 5 নম্বর কোয়েশ্চেন হিসাবে রাখতে চাইবো, যে আমাদের একটা খুব ইম্পর্টেন্স কোয়েশ্চেন আছে, সেটা হলো যে তুমি এইসব নিয়ে যেহেতু রিসার্চ করছো বা তুমি এইসব নিয়ে যেহেতু কাজ করছো, ভগবান বলে কিছু একটা তো হয়, ভালো জিনিস থাকলে খারাপ জিনিসও থাকে, সেক্ষেত্রে যে তুমি নিজে ভগবানে কতটা বিশ্বাস করো? 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, এবং এক ঈশ্বরবাদে আমি বিশ্বাস করি। ওকে, ধন্যবাদ দাদা তোমাকে আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও এবং ভিডিওটা দেখো এবং এনজয়।